হাই, আমি মোজাম্মেল হক এডু সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লিপে আমি যেটা আলোচনা করব সেটি হলো আমাদের পৃথিবী মানে জিওগ্রাফি, ক্লাস 8-এর জিওগ্রাফি আলোচনা করব। তো এই ক্লাস 8-এর জিওগ্রাফিতে যে পোর্শনগুলো আছে সেই আমরা শুরু করব একেবারে শুরু থেকে ক্লাস 8-এর জিওগ্রাফি শুরু করব। তো আমাদের দেখতে পাচ্ছ ক্লাস 8-এ জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জিওগ্রাফি। তো চলে যাই, আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, তাই তোমাদের কিছুটা সহযোগিতা করার জন্য ভিডিও ক্লিপ দেখো। তোমাদের ইংরেজিতেও আমি কয়েকটা ভিডিও ক্লিপ অলরেডি সেখানে 5টা-6টা ভিডিও ক্লিপ ডাউনলোড হয়েছে লেসন ওয়াইজ, সেগুলো দেখতে পারো প্লে লিস্টে গিয়ে। তো আমাদের পৃথিবী নিয়ে শুরু করা যাক, তাহলে শুরু করছি। পড়ার সময় বইটা অবশ্যই সামনে রেখো, যেগুলো পোর্শনকে দাগ দেবো সেই জায়গাগুলোকে একটু যদি দাগ দিয়ে দাও তাহলে সুবিধা হবে তোমাদের। তো প্রথম যে চ্যাপ্টার সেটা হলো পৃথিবীর অন্দরমহল। এই পৃথিবীর অন্দরমহল নিয়ে আমরা পড়বো। তো পৃথিবীকে, আমাদের পৃথিবী একটা গ্রহ, তো অন্যান্য কয়েকটি গ্রহের মতো আমাদের পৃথিবী একটি গ্রহ। তো পৃথিবী কতগুলো যদি স্তর বিন্যাসে আমরা ভাগ করি, তাহলে এখানে এই যে ছবিটা, একটা ছোট্ট করে ছবি দেওয়া আছে যে ভেতরে কি আছে, ঠিক এরকম করে যদি কাটি তাহলে একবারে দেখছি আমি লাল একটা পোর্শন দেখতে পাচ্ছি। লাল যে একটা পোর্শন দেখতে পাচ্ছি, যে পোর্শনটাকে আমি সব থেকে বলছি যে এটা হচ্ছে একেবারে কেন্দ্রমণ্ডল। তারপরে দেখতে পাচ্ছি যেটা লেয়ার সেটা হচ্ছে গুরুমণ্ডল। তারপরে যে লেয়ার, সেই লেয়ারটাকে বলা হচ্ছে ভূত্বক। সেই লেয়ারটাকে বলা হচ্ছে ভূত্বক। এই হচ্ছে, এই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি এই 3টা লেয়ার সম্পর্কে, 3টা স্তর সম্পর্কে আলোচনা করব। তাহলে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং ভূত্বক, এই লেয়ারগুলোতে কি কি পরিবর্তন, কি কি দিয়ে তৈরি লেয়ারগুলো, সেইগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস হবে। তো চলো যাক। তার মধ্যে এখানে যে এই যে ছবিটা আমরা দেখলাম, এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত, যেটা আমি যদি পৃথিবীটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, এর কেন্দ্র থেকে একেবারে ভূত্বক পর্যন্ত যেটুকু জায়গা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাই এখানে একটা জিনিস দিয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত, 6370 কিলোমিটার, যেটা ভূপৃষ্ঠ থেকে একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমাদের যদি পৃথিবীর কেন্দ্রকে দেখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, 6370 কিলোমিটার গর্ত করে পৃথিবীর কেন্দ্র খুঁজতে হবে। তাহলে কি গর্ত করা কি সম্ভব? 6370 কিলোমিটার এটা গর্ত করা কি সম্ভব? তো আমাদের প্রাকৃতিকভাবে যেমন একটা রবিনসন দ্বীপ আছে, কোথায় আছে? দক্ষিণ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে একটা রবিনসন দ্বীপ, যেটা গভীরতম, এখানে সোনা পাওয়া যায়, গভীরতম একটা খনি, যেটার গভীরতা কত, 3 থেকে মাত্র 4 কিলোমিটার। আমাদের পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত, ভূপৃষ্ঠ থেকে 6370, সেখানে মাত্র 3 থেকে 4 কিলোমিটার একটা ন্যাচারাল একটা দ্বীপ, যেটা গভীরতম বলা হয়ে থাকে। এবং এখানে আরেকটা জিনিস, আমরা যদি পৃথিবীর ভূস্তর থেকে মানে ভূত্বক থেকে কেন্দ্র পর্যন্ত যাই, তাহলে বলছে প্রতি 33 কিলোমিটার যাওয়ার জন্য 1 ডিগ্রি কি হবে, তাপমাত্রা বাড়তে থাকবে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে থাকবে। তার মানে আমরা যদি কল্পনা করি যে প্রতি 33 মিটারের জন্য তাপমাত্রা বাড়ছে 1 ডিগ্রি, তাহলে তাপমাত্রা বাড়ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি তাপমাত্রা, তাহলে 1 মিটার বাড়ার জন্য কত হচ্ছে, 1/33। তাহলে আমরা যদি পৃথিবীর কেন্দ্রে যাই, মানে 6370 ইন্টু 1000, এটা মিটার করে দেব, তাহলে তোমার তাপমাত্রা কত হবে কল্পনা করতে পারছো? তাহলে এই একটা জিনিস অঙ্কের হিসেব করে কল্পনা করো যে পৃথিবীর কেন্দ্রে তাহলে তাপমাত্রা কত হবে। আমরা তাপমাত্রাও আসবো পৃথিবীর কেন্দ্র সম্পর্কে, তো এটা একটা বেসিক আইডিয়া। এছাড়াও একটি গভীর গর্তের কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে বলছে 12 কিলোমিটার গভীর গর্তটি হচ্ছে পৃথিবীর কৃত্রিম। এই যে গভীর গর্তটি, সেটা দক্ষিণ আফ্রিকা, এটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গর্ত। কিন্তু
রাশিয়ার যে কোলা উপদ্বীপে যে গর্তটি রয়েছে সেটা হচ্ছে কৃত্রিম গর্ত, যেটা এখানে ছবিতে দেখানো হয়েছে। কৃত্রিম গর্ত মাত্র 12 কিলোমিটার। আমাদের পৃথিবীর কেন্দ্র কত? 6370 কিলোমিটার। তার মানে তার কাছে এই 3 কিলোমিটার অথবা 12 কিলোমিটার যাই দূরত্ব বলি না কেন, একেবারে তুচ্ছ তুচ্ছ দূরত্ব বা নগণ্য দূরত্ব। নগণ্য দূরত্ব। আমরা যতটা ভূত্বক সম্পর্কে যতগুলো গবেষণা হয়েছে বা গুরুমণ্ডল সম্পর্কে, আমরা কিন্তু কেন্দ্র সম্পর্কে ততগুলো একেবারে গবেষণা করতে পারিনি। এবার একটা জিনিস, যে পৃথিবীর রহস্যের মধ্যে কয়েকটা জিনিস আছে, সেটা হলো যে একটা ম্যাগমা আর একটা লাভা। এই দুটো জিনিস তোমাদের ভালো করে একটু পড়ে নিতে হবে, ম্যাগমা কি লাভা কি। তো ম্যাগমা কি? ম্যাগমা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আরো আমরা যখন এতে যাব, যখন কেন্দ্রমণ্ডলটা পড়বো, তখন আরো ক্লিয়ার হবে। বলছে আগ্নেয়গিরির মুখ থেকে, আগ্নেয়গিরি আমরা নাম শুনেছি, আগ্নেয়গিরির মুখ থেকে গলিত যে অর্ধ তরল উত্তপ্ত লাভা বের হয়। কি বের হয়? উত্তপ্ত লাভা বের হয়। লাভা বেরোতে থাকে। তো এটা বলছে ভূগর্ভের প্রচন্ড পদার্থ, প্রচন্ড চাপ এবং তাপে, এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যে কিসে? গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে আমরা ম্যাগমা বলছি। মানে ম্যাগমা তখন, যতক্ষণ পর্যন্ত সে কি হচ্ছে, ভূগর্ভের মধ্যে থাকছে। ভূগর্ভের যেমনি বাইরে আসলো, ভূগর্ভের বাইরে চলে আসলো, মানে এই যে এইগুলো কিন্তু তখন ম্যাগমা নয়, এটা হচ্ছে লাভা। কেন? যখনই ভূগর্ভের দিকে, আমি যদি একটা ছবি দেখতে পাই তাহলে আরো খুব ভালো হয়। আর একটা ভালো হয়, আমি যদি ভাবি যে এই অবস্থাটাতে, যদি এই ছবিটাতে নয়, যে ভূগর্ভের মধ্যে ধরলাম এই অবস্থায়, যে প্রচন্ড যত নিচে আসছে চাপ বাড়ছে, তার সাথে সাথে তাপ বাড়ছে। এই দুটো বাড়ার সাথে সাথে আমি এইগুলো জায়গায় একটা ভাবলাম, যে এইগুলো জায়গায় প্রচন্ড তাপ এবং চাপে এখানে পদার্থগুলো গলে গেছে। গলে যাওয়ার ফলে তুমি ধরে নাও প্রেসার কুকার রয়েছে, প্রেসার কুকারে তাহলে গ্যাসটা তো বেরোনোর চেষ্টা করবে। প্রেসার কুকারে কি হয়, যখন চাপটা অতিরিক্তভাবে বেড়ে যায় তখন সেটা ভালভের মাধ্যমে সেটা রিলিজ করে দেয়। পৃথিবীও সেরকমই করে। সেই অতিরিক্ত চাপ এবং তাপে তখন এই যে গলিত অবস্থায় সব গলে যায়। এটাকে বলা হয় ম্যাগমা। এটাকে কি বলা হয়? ম্যাগমা। এটাকে বলা হয় ম্যাগমা। এই পদার্থটা তখন কি হয়, বেরোনোর চেষ্টা করে, কোনো একটা পদার্থ দিয়ে, ফাটল দিয়ে বেরোনোর চেষ্টা করে। যেই মাত্র পৃথিবীর ভূপৃষ্ঠের সংস্পর্শে আসলো, এটা আস্তে আস্তে কি হবে, ভূপৃষ্ঠতে এখানে ঠান্ডা রয়েছে, যেই মাত্র আসলো এটা তখন চারিদিকে ছড়িয়ে পড়লো, এটাকে বলছে লাভা। এটাকে বলা হচ্ছে লাভা। তাহলে ম্যাগমা কখন, লাভা কখন, দুটো কনসেপ্ট কিন্তু আমি বলে ফেললাম। তাহলে আশা করি লাভার কনসেপ্ট এবং ম্যাগমার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং অনেক সময় যে উষ্ণ প্রস্রবণের মাধ্যমে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বেরোয়, হ্যাঁ, ফুটন্ত জল বেরোয়, বা আমরা সেটাকে অনেক সময় এনার্জিতে কনভার্ট করে দিই, যেটাকে জিওথার্মাল এনার্জিও বলা হয়ে থাকে। যেটা আমরা এক্ষুনি পড়বো জিওথার্মাল এনার্জি কি। তো যেমন আমাদের পশ্চিমবঙ্গের যে তোমার বক্রেশ্বর, তো এই বাঁকুড়ার বক্রেশ্বরে তুমি দেখবে একটা, সেখানেও কি রয়েছে, উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। উষ্ণ প্রস্রবণ, যেখানে পৃথিবীর ভূগর্ভের নিচে প্রচন্ড তাপ এবং চাপে সেখানে কি হয়েছে, গরম জলটা বেরিয়ে আসছে। গরম জলটা বেরিয়ে আসছে ভূগর্ভের নিচে থেকে বেরিয়ে আসছে। এগুলোকে বলা হয় উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বলা হয়ে থাকে। কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে এটি দেখতে পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে? বক্রেশ্বর হলো। এবার হচ্ছে ভূতাপ কি? তাহলে একরকমের, মানে এটা ইংরেজিতে বলা হয় জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি, যেটা অনেক দেশে জিওথার্মাল এনার্জির উপরে কিন্তু নির্ভরশীল। অনেক দেশ কিন্তু এই জিওথার্মাল, যেমন এখানে এই যে আইসল্যান্ডের কথা দেখি, যে আইসল্যান্ডে যা এনার্জি, যা শক্তি পাওয়া যায়, তার 30% কিন্তু এই জিওথার্মাল এনার্জি বা ভূতাপ থেকে তারা পেয়ে থাকেন। ঠিক একই রকম ভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি দেখি, যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তারা কিসের উৎপাদন করে থাকে, এই জিওথার্মাল এনার্জির ব্যবহার তারা করে থাকে। কেন এইগুলো এনার্জি? কেন এই এনার্জি কখনো শেষ হবে না।
এই এনার্জি কখনো শেষ হবে না। জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো হয়তো একদিন শেষ হবে, কিন্তু জিওথার্মাল এনার্জি শেষ হবে না। তাহলে কি জিওথার্মাল এনার্জি? এটি জিওথার্মাল এনার্জি হচ্ছে বা ভূতাপ কি এক ধরনের শক্তি যেটা পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে বা পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপটাকে আমরা কি বলি? ভূতাপ শক্তি বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটো জিনিস আমি বুঝালাম, একটা উষ্ণ প্রস্রবণ আমরা কোথায় দেখতে পাই, আর একটা হলো ভূতাপ বা জিওথার্মাল এনার্জি। এবং কয়েকটা দেশের কথা বলেছি। এইরকম তোমাদের এখানে তোমাদের ভারতের মধ্যেও কয়েকটি জিওথার্মাল যদি আমরা দেখি, জায়গা দেখি যে জিওথার্মাল এনার্জি কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, সেটাও জানার তোমরা চেষ্টা করো। জিওথার্মাল এনার্জি গুলো ভারতবর্ষের কোথায় কোথায় রয়েছে। ক্লিয়ার হলো? এবার আমরা চলে যাব দুটো জিনিস নিয়ে, একটা কনসেপ্ট নিয়ে। একটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। ঘনত্ব ঘনত্ব বা ডেনসিটি। এই ডেনসিটি বলা হয়, ডেনসিটি বলা হয় তোমার যে কোনো একটা জায়গায় তার ভর বাই আয়তন, ভর বাই তার হচ্ছে আয়তন। তো এই ব্যাপারটা যে কোনো একটা জায়গা আমি ধরলাম, একটা জায়গায় কতটুকু পদার্থ রয়েছে সেটা হচ্ছে সেই পদার্থের ঘনত্ব। তার মানে আয়তনটা যদি বাড়ে, তার মানে সেই নির্দিষ্ট পরিমাণ পদার্থের কি হবে? ঘনত্ব কমে যাবে। আয়তন যদি কমে যায়, তাহলে নির্দিষ্ট পরিমাণ যে পদার্থ রয়েছে তার আবার ভর হয়ে যাবে। যেমন এই ছবিটা দেখো, যে এই ছবিটা জায়গাটা সমান, কিন্তু দেখো এখানে পদার্থের কণা বেশি, এখানে পদার্থের কণা কম। তার মানে এটার ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম। খুব সহজ ভাষায় এটুকু। তাহলে তাহলে একক আয়তনের মধ্যে পদার্থের কতটুকু ভর আছে? ক্লিয়ার হলো? একক আয়তনে যতটুকু পদার্থের ভর অবস্থান করে সেটা হলো সেই পদার্থের ঘনত্ব, সেই পদার্থের ঘনত্ব। ক্লিয়ার হলো? তাহলে আমরা যদি একেবারে যে পৃথিবীর যে তিনটা স্তর আছে সেখানে যদি ভরের দেখি, তাহলে দেখতে পাবো যে ভূত্বকে কত? ভূত্বকে পদার্থের ঘনত্ব কত? 2.6 থেকে শুরু করে 3.3, কিন্তু যদি আমরা পৃথিবীর একেবারে কেন্দ্রে যাই, সেখানে পদার্থের ঘনত্ব কত? 13 গ্রাম পার ঘন সেমি। তার মানে ঘনত্ব কত বাড়ছে? যে পৃথিবীর কেন্দ্রে যত আমরা যাব তত ঘনত্ব কিন্তু বাড়তে থাকবে, কেন্দ্রের ঘনত্ব বাড়তে থাকবে। তো কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5.5। তাহলে এই ডেটাটা একটু মনে রাখবে। আমরা অবশ্য আরো ডিটেলসে পড়বো প্রত্যেকটা লেয়ার সম্পর্কে, যে কিভাবে ঘনত্ব আস্তে আস্তে কি করে বেড়ে যাচ্ছে। তো এবার আরো একটা জিনিস, সেটা হচ্ছে ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প একটা জায়গাতে উৎপন্ন হয়ে থাকে, তারপরে সেটা তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে চারিদিকে। যে জায়গাটাতে ভূমিকম্প উৎপত্তিত হয়, এই যে উৎপত্তি স্থল, সেই জায়গাটাকে বলা হয় এপিসেন্টার। সেটা এপিসেন্টার। তার মানে এপিসেন্টার থেকে তরঙ্গগুলো চারিদিকে, যে দেখতে পাচ্ছ ছবিটা দেখতে পাচ্ছ, তরঙ্গগুলো চারিদিকে মানে তরঙ্গের মাধ্যমে বা ওয়েভের মাধ্যমে, ইংরেজিতে যদি বলি তাহলে ওয়েভ মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার দেখো কোনো একটা ওয়েভ, কোনো একটা তরঙ্গ সব থেকে বড় হয়। যেমন এখানে বিভিন্ন তরঙ্গের নাম আছে, যেমন এস তরঙ্গ, তারপরে পি তরঙ্গ। তার মধ্যে দেখো এই যে পি তরঙ্গটা বলছে যে কোনো স্তরের মধ্য দিয়ে যেতে পারে, সেটা কঠিন মাধ্যম, সেটা গ্যাস মাধ্যম, সেটা তরল মাধ্যম। তাহলে সব থেকে শক্তিশালী তরঙ্গ কোনটা? পি তরঙ্গ। পি তরঙ্গ যে কোনো কিছু ভেদ করতে পারে, যে কোনো কিছু ভেদ করতে পারে। এই একটা জিনিস তাহলে তরঙ্গের আকারে। তার মানে ভূমিকম্প যেখানে উৎপত্তি হয় সেটাকে আমরা কি বলছি? সেটাকে এপি সেন্টার বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো? সেটা হলো এপি সেন্টার। সেটাকে এপি সেন্টার বলা হয়ে থাকে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে অ্যাকচুয়ালি পৃথিবীটা কার মতো? বলছে পেঁয়াজের খোসার মতো। যদি দেখি যে পেঁয়াজের খোসা একটা একটা করে তুমি ছাড়তে থাকো, তাহলে কেন্দ্র যেরকম যাবে, তবে পৃথিবীটাও ঠিক সেই রকম, যে কতগুলো স্তরে বিভক্ত করা রয়েছে। এখানে যেহেতু আমরা এর কথা বললাম, ভূমিকম্পের কথা বললাম, তাহলে ভূমিকম্পটা কি? ভূমিকম্পটা বিভিন্ন কারণে হতে পারে। আমি জাস্ট ভূমিকম্প ডিটেলসে যাব না, জাস্ট ভূমিকম্প থেকে একটা পয়েন্ট মনে রাখবো, যে ভূমিকম্প মাপার দুটো যন্ত্র, একটা হচ্ছে রিক্টার স্কেল, যার মাধ্যমে কি করা হয়? তীব্রতা মাপা হয়। তাহলে
রিক্টার স্কেল, যার মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। আর একটা হলো সিসমোগ্রাফ, যেটা ভূমিকম্পের এই যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে তাকে বলা হয় সিসমোগ্রাফ। এই দুটো যন্ত্র আছে যার সাহায্যে ভূমিকম্প মাপা হয়ে থাকে, কোনো জায়গায় কতটা ভূমিকম্প হলো সেটা। এবার এই তিনটা স্তর, যে পৃথিবীকে আমরা তিনটা স্তরে ভাগ করেছি, যেমন খুব ভালো করে দেখো যে এই একটা স্তর কেন্দ্রমণ্ডল হলুদ, তারপরে কি দেখতে পাচ্ছি, তারপরে গুরুমণ্ডল, তারপরে বাইরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভূত্বক। তার মানে পৃথিবীকে তিনটা স্তরের আমরা ভাগ করতে পারি। তাহলে ভূত্বক একটা, তারপরের যে নিচে হচ্ছে গুরুমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল, তারপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আমরা এখানে আপেলটা যদি দেখি, তাহলে আপেলের একেবারে কেন্দ্র কোনটা, এটা আমরা যে শ্বাসটা খাই, আপেলের বীজটা হচ্ছে কেন্দ্র, আপেলের যে শ্বাসটা খাই সেটা অ্যাকচুয়ালি গুরুমণ্ডল, আর যে এর খোসাটা ছাড়িয়ে দিই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভূত্বক। তো আমরা প্রথমে ভূত্বক দিয়ে শুরু করব, ভূত্বক সম্পর্কে আলোচনা করব। তো ভূত্বক সম্পর্কে আলোচনা করলে মানে একেবারে বাইরের স্তরটা, পৃথিবীর একেবারে বাইরের স্তর। তাহলে পৃথিবীর এই বাইরের স্তরটা আমরা যখন মহাদেশে যাব, মহাদেশ মানে সেটা পাহাড় পর্বত এর কথা বলছি, এবং আমাদের যেখানে আমরা বসবাস করি তাদের কথা বলছি, সেখানে ভূত্বকের গভীরতা বেশি হবে। এবং আমরা যদি সমুদ্রের নিচে যাই সেখানে তো ভূত্বকের গভীরতা কম হবে। তো ভূত্বক গড়ে 5 কিলোমিটার কোথায়, মহাসাগরের নিচে, আর মহাদেশের নিচে ভূত্বকের গভীরতা কত, 60 কিলোমিটার। তার মানে আমাদের ভূত্বক আমি ধরে নিতে পারি 0 থেকে 60 কিলোমিটার হচ্ছে বিস্তৃত রয়েছে। ক্লিয়ার? 0 থেকে 60 কিলোমিটার। আর যদি গড়ে এর গভীরতা মাপি আমি জল আর স্থল দুটো মিশিয়ে দিয়ে, তাহলে সেটা হবে 30 কিলোমিটারের কাছাকাছি। মহাসাগরের নিচে আমরা যদি এই রকম মানে ছবিটাতে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভূত্বক যখন আমরা দেখছি তখন দু রকমের। দেখো, সমুদ্রের নিচে শুধুমাত্র একটা পাতলা স্তর দেখতে পাবো, কিন্তু মহাদেশের নিচে তো আমরা এরকম বড় দেখতে পাবো। তো সমুদ্রের নিচে সাধারণত আমরা যে শিলাতে আমরা ভূত্বকটা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাসল্ট জাতীয় শিলা। আমরা ছবিটা থেকে এক্সপ্লেন করছি, আমি ব্যাসল্ট জাতীয় শিলা থেকে আমরা দেখতে পাই। এবং মহাদেশীয় অঞ্চলে যে শিলাটা দেখা যায় সেটা হচ্ছে গ্রানাইট শিলা। গ্রানাইট শিলা মানে হচ্ছে এটা আগ্নেয় শিলা। তো সেই জাতীয় যে শিলা, তো দুটো জিনিস। এবার এখানে তো সমুদ্রের নিচে, মহাসাগরের নিচে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাসল্ট জাতীয় শিলা। এবং বিশেষ করে দুটো শিলা এখানে খনিজ পদার্থের পাওয়া যায়, সেটা হলো একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, Mg। তো এটাকে ম্যাগনেসিয়ামকে এম এর মাধ্যমে প্রকাশ করা হয়, Si, মানে সিলিকনের সংকেত হচ্ছে, চিহ্ন হচ্ছে Si, আর ম্যাগনেসিয়ামের Ma। তার মানে কি হলো উচ্চারণটা, সীমা। তার মানে মহাসাগরের নিচে, তাহলে সীমা কাকে বলে এটা কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি আসবে, তাহলে প্রশ্নটা কি করে লিখতে হবে আমাকে, প্রশ্নটা লিখতে হবে যে মহাসাগরের নিচে প্রধানত আমরা সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি একটা স্তর দেখতে পাই। সেই স্তরটির নাম কি হচ্ছে, সেই স্তরটি সীমা। সীমা কি করে আসলো, সিলিকনের Si আর ম্যাগনেসিয়ামের Ma, এই দুটো মিলে কি হলো, সীমা হলো। এই স্তরটি ভারী প্রধানত ব্যাসল্ট জাতীয়, এটাও আগ্নেয় শিলা, ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা, এবং এর ঘনত্বটা বলছে 2.9 কিলোমিটার। ঘনত্বটা কিন্তু 2.9 কিলোমিটার। আমরা জানি ভূত্বকের ঘনত্ব কত, 2.3 থেকে শুরু করে 3.3 পর্যন্ত থাকতে পারে, 2.3 থেকে 3.3 পর্যন্ত। তো দেখো এটা 2.9 পর্যন্ত রয়েছে এর ঘনশ্রেণী। মহাদেশের নিচে, এটা তো মহাসাগর গেল, এটা তো মহাসাগর। আর মহাদেশের নিচে যদি দেখি তাহলে তুমি সিলিকন আর অ্যালুমিনিয়াম আর দুটো মিলে একসাথে কি বলা হচ্ছে, সিয়াল। তাহলে যেমন আমরা মহাসাগরের নিচে সিলিকন আর ম্যাগনেসিয়াম পেলাম, মহাদেশের নিচে কিন্তু কি পাওয়া যাবে, সিলিকন আর অ্যালুমিনিয়াম পাওয়া যায়, এবং এটাও কিন্তু গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা। তাহলে সীমা এবং সিয়ালের মধ্যে যদি তোমার 2 নম্বরের প্রশ্ন আসে যে পার্থক্য লেখো সীমা এবং সিয়াল, তাহলে তোমাকে এইভাবে পার্থক্য লিখতে হবে, এবং যদি ছোট্ট করে ছবিটা এঁকে দিতে পারো খুব ভালো হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এই হলো, এবং এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি সিয়াল বলতে কাকে বলছে আর সীমা বলতে কাকে বলছে। এবার
আমাদের যে ভূত্বক, যে একদম অত্যন্ত পাতলা একটা স্তর, এবং ভূত্বকের শিলা নানা খনিজ পদার্থেও থাকে, কিন্তু অনেক খনিজ পদার্থ রয়েছে, এবং সব থেকে উপরের যে অংশটি সেটা হচ্ছে মাটি। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাচ্ছি, যে আমাদের দুটো জিনিস, এই যে ভূত্বক বা ভূমণ্ডল, যেটা এই ভূমণ্ডলে আমরা বিভিন্ন পদার্থ মিশ্রিত রয়েছে, তার মধ্যে বলছে 47% যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন। তার মানে সব থেকে অক্সিজেন আমাদের ভূত্বকে সব থেকে বেশি রয়েছে 47% অক্সিজেন, তুই ভাবতে পারছো? এবং তারপরে পরেই যদি আমি বলি সেটা হবে সিলিকন, তারপরে পরেই হচ্ছে সিলিকনের অবস্থান ভূত্বকে। কিন্তু আমরা যদি বায়ুমণ্ডল দেখি, এখানে গুলিয়ে যাবে না কিন্তু, ভূত্বকের মধ্যে যদি বলে সব থেকে কোন উপাদানটি সব থেকে বেশি, তাহলে সেটা হবে অক্সিজেন। সেটা হবে অক্সিজেন। কিন্তু আমাকে যদি বলা হয় যে বায়ুমণ্ডলে সব থেকে কোন উপাদানটি বেশি, তাহলে সেটা হবে নাইট্রোজেন, সেটা 78% আমরা জানি। দ্বিতীয় উপাদান অক্সিজেন, 21% আমরা জানি অক্সিজেন। তো উপাদান, তাহলে বায়ুমণ্ডল বলে দিলাম, বায়ুমণ্ডলে সব থেকে বেশি কি, এবং আমাদের ভূত্বকে সব থেকে বেশি কি রয়েছে সেটা আমি বলে ফেললাম। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটোর মধ্যে ডিফারেন্স। প্রশ্ন আসলে গুলাবে না। আমাকে ভূত্বকে যদি সব থেকে বেশি কি রয়েছে তাহলে কি বলবো, অক্সিজেন রয়েছে। আর যদি বায়ুমণ্ডলে সব থেকে কি বেশি রয়েছে তাহলে আমি কি বলবো, নাইট্রোজেন বলবো। এবার দুটো রেখা, একটা হচ্ছে দেখো বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা কাকে বলে? এই যে দুটো লেয়ারের মাঝখানে যে এই যে দুটো লেয়ার পরস্পর থেকে কিন্তু একটা কাল্পনিক রেখার মাধ্যমে কিন্তু তারা, বা কাল্পনিক কেন, একটি রেখার মাধ্যমে তারা পরস্পর থেকে আলাদা। বা এখানে যখন তরঙ্গগুলো বিশেষ করে আলাদা বোঝাবে না, বিশেষ করে ভূতত্ত্ববিদ যারা রয়েছেন তারাও করেছেন যে ভূমিকম্পের যে তরঙ্গগুলো যখন যায়, এই তরঙ্গগুলো সরি তরঙ্গগুলো যাওয়ার সময় যেটা হয়ে থাকে, তরঙ্গগুলোর গতিবেগ পরিবর্তিত হয়। তো তরঙ্গের গতিবেগের এই যে পরিবর্তন, সেটার উপরে নির্ভর করে ভূতত্ত্ববিদরা কি করেছেন, এটাকে একটা রেখা টেনেছেন, একটা বিযুক্তি রেখা টেনেছেন। তো বিযুক্তি রেখা কি? বিযুক্তি রেখা তার মানে দুটো লেয়ারের মধ্যে যখন তরঙ্গের গতিবেগ কখন পরিবর্তন হবে, যখন দুটো স্তরের মধ্যে পদার্থের যে ঘনত্ব সেটা পরিবর্তন হচ্ছে, উপাদানগুলোর পরিবর্তন হচ্ছে। তো সেই রকমই এই সিয়া এবং সিয়ালের মাঝখানে, আমরা এটা একটু মুছে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে, যে সিয়া এবং সিয়ালের মাঝখানে আমরা যদি দেখি তাহলে দেখবো, এই দেখো ভালো করে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে ছবিতে এই যে সিয়া এবং সিয়ালের মাঝখানে এই যে লাইনটা টেনে গেছি, এটাকে আমরা কি বলছি, কনরাড বিযুক্তি রেখা। ক্লিয়ার হয়েছে? তাহলে কনরাড বিযুক্তি রেখা কি, যে মহাদেশীয় শিলা এবং মহাসাগরের যে শিলা, সেই দুটো শিলার মাঝখানে যে বিযুক্তি রেখা, এই রেখা দুটোর মধ্যে আমি কেন বলছি, এই দুটো স্তরে কেন বলছি, দুটো উপাদানের, দুটো স্তরের মধ্যে ঘনত্ব এবং তাদের উপাদানের পার্থক্য রয়েছে, যার কারণে যখন ভূমিকম্পের তরঙ্গগুলো একটা স্তর থেকে আর একটা, তখন গতিবেগ পরিবর্তিত হয়ে থাকে। হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। পৃথিবীকে আরো সুন্দর, এটাকে দেখো একটা প্রোফাইল পিকচারের মতো দিয়েছে, যেটার মাধ্যমে আরো সুন্দর করে বোঝা যাবে যে পৃথিবীর দেখো একেবারে উপরের ভাগটা কত করেছে, যে আমাদের যে ভূত্বক সেটাকে 0 থেকে 60 কিলোমিটারের মধ্যে রেখেছে, আমি বলেছিলাম। তারপরের যে লেয়ার মানে এখান থেকে শুরু হচ্ছে এখান পর্যন্ত, সেটা হচ্ছে গুরুমণ্ডল, এবং গুরুমণ্ডল কতগুলো স্তরে বিভক্ত, এবং তারপরে দেখতে পাচ্ছি কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল ছবিতে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। কেন্দ্রমণ্ডল প্রায় এটা 2900 কিলোমিটার পর্যন্ত, তার মানে এটা 60-এর পর থেকে 2900 কিলোমিটার পর্যন্ত কে রয়েছে, গুরুমণ্ডল। আর 2900 থেকে শুরু করে 6300 কিলোমিটার পর্যন্ত যে স্তরটি দেখতে পাচ্ছ, সেই স্তরটি হচ্ছে
আমাদের কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল আবার দুটো স্তরে বিভক্ত, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল প্রায় 5100 কিলোমিটার পর্যন্ত বহিঃকেন্দ্র, আর 5100 থেকে শুরু করে 6300 প্রায় 1200 কিলোমিটার পর্যন্ত সেটা হলো একেবারে অন্তঃকেন্দ্রমণ্ডল। এবং অন্তঃকেন্দ্রমণ্ডল প্রচন্ড চাপ, তার মানে বুঝতে পারছি এই পৃথিবীর এত চাপ সব কার উপরে পড়ছে, অন্তঃকেন্দ্রমণ্ডলের উপর পড়ছে, এত ভাবো। ফলে প্রচন্ড চাপ, প্রচন্ড চাপের ফলে এখানে পদার্থগুলো কি রয়েছে, কঠিন অবস্থায় রয়েছে। পদার্থগুলো কঠিন অবস্থায়, এখানে একটু চাপ হলেও কিছুটা কম রয়েছে, যার জন্য এখানে পদার্থগুলো অর্ধ তরল অবস্থায় রয়েছে। বিশেষ করে এখানে যদি দেখি লোহা দেখতে পাওয়া যায়, লোহা দেখতে পাওয়া যায়, এবং অর্ধ তরল এই কঠিন লোহাগুলো কি হয়, লোহাগুলো ঘুরতে থাকে, লোহাগুলো আবর্তন করতে থাকে, এবং এই আবর্তনের ফলে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, হ্যাঁ, যার ফলে আমাদের একটা ম্যাগনেট পৃথিবী আমরা দেখি, চৌম্বক ক্ষেত্রের আবির্ভাব হয়। তো এই জিনিসটা কিন্তু এই লেয়ারটাতেই হয়ে থাকে। তো যাই হোক, সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো, জাস্ট ছবিটা আমি আলোচনা করছি। গুরুমণ্ডলকেও কতগুলো স্তরে ভাগ করা হয়েছে, যেমন ক্রোফেসিমাতে ভাগ করা হয়েছে, নিফেসিমাতে ভাগ করা হয়েছে, হ্যাঁ। তো এইগুলো, এবং অ্যাথেনোস্ফিয়ার, হ্যাঁ, অ্যাস্থেনোস্ফিয়ার এই লেয়ারটা সম্পর্কেও আমরা আলোচনা করব। অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাকচুয়ালি অ্যাস্থেনোস্ফিয়ার গুরুমণ্ডলের পার্ট নয়, গুরুমণ্ডলের পার্ট নয়, এটা ভূত্বকেরই পার্ট, বাট অন্যরা সেটা আমরা আলোচনা করব, সেটা বলবো তোমাদের সাথে। আগে আমি এক একটা লেয়ার, প্রথমে আমি বলি যে ভূত্বকটা আমি বললাম যে সেখানে ঘনত্বটা কি, তারপরে যে স্তরটা সেটা হলো গুরুমণ্ডল। এবং এই গুরুমণ্ডলের উষ্ণতা কত, 2000 থেকে শুরু করে প্রায় 3000 সেন্টিগ্রেড। তার মানে আমাদের একটা ফর্মুলা ছিল 33 মিটার আমি নিচে আসলে আমরা 1 ডিগ্রি টেম্পারেচার বাড়বে। তার মানে তুমি 2900 করে নাও, যে 2900 কিলোমিটার, এটাকে 1000 দিয়ে গুণ করলাম, এটা করলে কত তাপমাত্রা, প্রায় এইরকমই একটা তাপমাত্রা আসবে। এবং আমরা ওখানে ঘনত্ব দেখেছিলাম যে ভূত্বকের যে ঘনত্ব সেটা হচ্ছে 2.3 থেকে 3.3 পর্যন্ত। তার মানে 3.3 থেকে এবার বাড়ছে আস্তে আস্তে, 3.4 থেকে শুরু করে 5.6। দেখো আমি বলেছিলাম যে যত তুমি নিচের দিকে যাবে ভূত্বক থেকে, তত পৃথিবীর ঘনত্ব বাড়বে, পৃথিবীর চাপ বাড়বে, পৃথিবীর তাপ বাড়বে, ওকে, চাপ বাড়বে। তাহলে এই যে লেয়ার, মানে গুরুমণ্ডল, এটি কি দিয়ে তৈরি, এটা লোহা দিয়ে তৈরি, নিকেল আছে, ক্রোমিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সিলিকন আছে। তো বিশেষ করে গুরুমণ্ডলের একেবারে উপরের দিকে 30 থেকে 700 কিলোমিটার পর্যন্ত যে স্তর, গুরুমণ্ডলের বিস্তৃত তো 2900 কিলোমিটার। তো বলছে প্রথম 700 কিলোমিটার অবধি যেটা দেখা যায় যে পদার্থগুলো, সেটা হলো বিশেষ করে ক্রোমিয়াম দেখা যায়, লোহা দেখা যায়, সিলিকন দেখা যায়, ম্যাগনেসিয়াম দেখা যায়, এবং সবগুলোকে যদি যোগ করে দাও, মানে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, তাহলে কি উচ্চারণ হচ্ছে, এটা ক্রোফেসিমা। তাহলে ক্রোফেসিমা কাকে বলে, তাহলে গুরুমণ্ডলের একেবারে প্রথম দিকের স্তর, মানে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে কি দেখতে পাওয়া যায়, ক্রোমিয়াম দেখতে পাওয়া যায়, তারপরে লোহা দেখতে পাওয়া যায়, সিলিকন, ম্যাগনেসিয়াম দেখতে পাওয়া যায়, এবং এই স্তরটিকে বলা হয় ক্রোফেসিমা। এবার গুরুমণ্ডলের 700 কিলোমিটারের নিচে, 700 কিলোমিটার থেকে 2900 কিলোমিটারের মাঝখানে যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, সবগুলোকে যদি যোগ করে দাও তাহলে কি দাঁড়াবে, নিফেসিমা। তাহলে বোঝা গেল, তাহলে গুরুমণ্ডলের দুটো স্তর আবার, একটা হলো ক্রোফেসিমা, একটা হলো নিফেসিমা। এবং এই ক্রোফেসিমা এবং নিফেসিমা এর মাঝখানেও আবার একটা কি রয়েছে, বিযুক্তি রেখা রয়েছে। আমি বলেছি বিযুক্তি রেখা কিসের উপর নির্ভর করে, পদার্থের ঘনত্বের উপর এবং পদার্থের সেই স্তরটির উপাদানের উপর নির্ভর করে। তার মানে ক্রোফেসিমা নিফেসিমার মাঝখানেও একটি কি রয়েছে, একটা বিযুক্তি রেখা রয়েছে, যে বিযুক্তি রেখাকে বলা হয় রেপিত্তি বিযুক্তি রেখা। আমরা দুটো বিযুক্তি রেখা দেখলাম এখন পর্যন্ত, একটা কনরাড বিযুক্তি, যেটা হচ্ছে আমরা প্রথমে পড়েছিলাম সীমা এবং সিয়ালের মাঝখানে, যেটা আমাদের একেবারে ভূত্বকে রয়েছে, সব থেকে ভূপৃষ্ঠের সব থেকে উপরের স্তরে আমরা দেখতে পেলাম। আর
একটা ক্রোফেসিমা নিফেসিমা, যেটাকে আমরা রেপিত্তিবি যুক্তি রেখা বা রেপিট্টিবি যুক্তি রেখা বলা হয়ে থাকে। ওকে, আর আমাদের যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানেও একটা বিযুক্তি রেখা রয়েছে, অবশ্যই দুটো আলাদা আলাদা স্তর, তাহলে দুটো এই গুরুমণ্ডল এবং ভূত্বক এর মাঝখানে যে বিযুক্তি রেখা সেটাকে মোহরভিষিক বিযুক্তি রেখা বলা হয় বা মোহ বলা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এখানে এমন একটা কোয়েশ্চেন করেছে যে আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে, আমরা যে শ্বাস, যে আপেলের যে অংশটা খাই সেই অংশটাই হচ্ছে গুরুমণ্ডলের সাথে করা যেতে পারে। তো আমাদের একটা জিনিস, আমাদের যে শিলা, আমাদের যে শিলামণ্ডল যেটা বুঝে থাকি, সেটা শিলামণ্ডল বলতে যেটা বোঝায় যে প্রায় 100 কিলোমিটার, মানে ভূত্বক তো 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং গুরুমণ্ডলের কিছু অংশ, দুটো মিলে কি হয়, শিলামণ্ডল তৈরি হয়। যে শিলামণ্ডল আমরা 3 রকমের শিলা দেখতে পাই, আগ্নেয় শিলা দেখতে পাই, পাললিক শিলা রূপান্তরিত 3 রকমের শিলা আমরা দেখতে পাই। তো এই যে আমি শুরুতেই বলেছিলাম অ্যাসথেনোস্ফিয়ার, এই অ্যাসথেনোস্ফিয়ার যে লেয়ারটি, যেখান থেকে তোমার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনাগুলো ঘটে থাকে। তো বলছে শিলামণ্ডলের নিচে, তাহলে কোন জায়গাটা, তাহলে শিলামণ্ডল কি জিনিসটা আমি বলেছি, শিলামণ্ডল প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এর গভীরতা প্রায় 100 কিলোমিটার, মানে ভূত্বকের কিছুটা অংশ নেবে, গুরুমণ্ডলের কিছুটা অংশ, দুটো মিলে হচ্ছে শিলামণ্ডল, এবং সেই শিলামণ্ডলের গভীরতা 100 কিলোমিটার, এবং সেই 100 কিলোমিটার গভীরতায় 100 কিলোমিটার যে গভীরতা, এর অর্থটা হচ্ছে অ্যাসথেনোস কথাটার অর্থ হচ্ছে দুর্বল। দুর্বল, তার মানে যেটা বলতে চাইছি আমি, এই স্তরটির মধ্যে কিছু একটা হয়। কি হয় স্তরটি, আমি বললাম পদার্থ গলিত এবং নরম প্রকৃতির। কেন? অ্যাসথেনো শব্দটির অর্থই হচ্ছে নরম, নরম প্রকৃতির। তার মানে অত্যধিক চাপে এবং তাপে এখানকার শিলাগুলো কি হবে, অর্ধ তরল অবস্থায় থাকে। অর্ধ তরল অবস্থায়, তার মানে ওই যেমন তুমি ভাবো যে পিচ গলা অবস্থায় যেরকম হয়, সেই পিচ গলা তুমি ভাবো, ঠিক ওই রকম অবস্থায় থাকে। এবং এইরকম অবস্থায় থাকার জন্য কি হয়, ভূগর্ভের তাপে পদার্থগুলো উত্তপ্ত উপরের দিকে উঠে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার উপরের যে অপেক্ষাকৃত, তার মানে যখন আমরা জল ফোটাই, ঠিক যে উপরের যখন আমরা জল ফোটাই, নিচের গরম জলটা উপরের দিকে চলে যায়, আবার উপরের গরম জলটা নিচের দিকে আসে, তার মানে নিচের গরম জল উপরে যায় আর উপরের ঠান্ডা জল নিচে আসে। এর ফলে একটা স্রোতের উৎপত্তি হয়, যেটাকে বলা হয় পরিচলন স্রোত। ঠিক ওই জিনিসটাই এখানেও ঘটছে, কিন্তু এই গলিত পদার্থগুলো কি হচ্ছে, প্রচন্ড তাপে, মানে উপরের অংশটা ঠান্ডা থাকছে, সে নিচে আসছে, এবং উপরের অংশটা কি হচ্ছে, নিয়ে আসছে। এইভাবে এটাকে বলা হয় পরিচলন স্রোত। তাহলে কোন স্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে পরিচলন স্রোত। দেখো অ্যাসথেনোস্ফিয়ার, এই যে দেখতে পাচ্ছ এই লেয়ারটা, যার মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি ম্যাগমা। এই ম্যাগমা এবার কি হচ্ছে, দুর্বল অংশ মানে ফাটল পেয়েছে, ফাটল দিয়ে কি হচ্ছে, এই ম্যাগমা গুলো বেরিয়ে আসলো, যেই মাত্র বেরিয়ে আসলো এগুলো জমে গেল, এগুলোকে তখন আমরা লাভা বলছি, এবং লাভাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে জমাট বেঁধে কি তৈরি করবে, পাথর তৈরি করবে। কি রকমের পাথর, আগ্নেয় শিলা তৈরি করবে। ওকে, আগ্নেয় শিলা তৈরি করবে। তো এই যে আগ্নেয় শিলাটা তৈরি হলো, তাহলে এইভাবে আগ্নেয় শিলা, এবং এই আগ্নেয় শিলা হাজার হাজার বছর থেকে থেকে কি হবে, রূপান্তরিত শিলাতে পরিণত হবে। তো এটা গেল অ্যাসথেনোস্ফিয়ার স্তর সম্পর্কে। তাহলে এটা হলো গুরুমণ্ডল। তাহলে এবার চলে আসি কেন্দ্রমণ্ডল, লাস্ট লেয়ার, পৃথিবীর অন্তরের ঘটনা। তো আমরা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছিলাম, যে একেবারে অন্তকেন্দ্র, যেটা প্রায় পৃথিবীর, আর বহিঃকেন্দ্র মণ্ডল, এই অংশটা বলেছিল। তো বহিঃকেন্দ্র মণ্ডল প্রায় 5100 কিলোমিটার পর্যন্ত আমাদের এই লেয়ারটা। বহিঃকেন্দ্র মণ্ডলের বিস্তৃতি 2900 থেকে শুরু করে 51 মাঝখানে, আর 51 থেকে শুরু করে 6370 কিলোমিটার হলো একেবারে অন্তকেন্দ্র মণ্ডল। তো
যখন অন্তঃকেন্দ্রমণ্ডল এই স্তরটি বলেছে যে একেবারে স্তরটি 3500 কিলোমিটার মানে 2900 থেকে শুরু হয়েছে, তো এই স্তরটি একেবারে অত্যন্ত ভারী, কি নিকেল এবং লোহা দিয়ে তৈরি। তাহলে কেন্দ্রে আমরা কি দেখতে পাচ্ছি, নিকেল আর লোহা, নিকেল আর লোহা, এবং একে বলা হচ্ছে নিফে বলা হচ্ছে। কোন স্তরটিকে, এই কেন্দ্রমণ্ডল কি দিয়ে তৈরি, নিকেল এবং লোহা দিয়ে তৈরি, যার তাপমাত্রা প্রায় দেখো পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা গুরুমণ্ডলের তাপমাত্রা 2000 থেকে কত বলেছিলাম, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘনত্বটা দেখো বেড়ে গিয়ে 13.1 সেন্টিমিটার, যেটা আমরা শুরুতে দেখেছিলাম 2.3 থেকে 3.3, তারপরে দেখলাম 3.4, 3.4 থেকে 6 পয়েন্ট সামথিং। তো এরকম করে তাপমাত্রা বাড়তে বাড়তে দেখো 13 পয়েন্ট, তাহলে মানে কি বেড়েছে, চাপ বেড়েছে, তাপ বেড়েছে, ঘনত্ব বেড়েছে, ঘনত্ব বেড়েছে। এবং এই কেন্দ্রমণ্ডলকে দুটো স্তরে ভাগ করা হয়েছে, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল, এই দুটো স্তরের মধ্যে যদি পার্থক্য, আমি প্রথমে বিস্তৃতিটা বলে দিয়েছি অলরেডি। বিস্তৃতিটা, অন্তঃকেন্দ্রমণ্ডলে চাপ বেশি এবং চাপের ফলে এখানে সমস্ত পদার্থগুলো কঠিন রয়েছে, কিন্তু বহিঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলো কঠিন নয়, এটা অর্ধ কঠিন বা অর্ধ তরল অবস্থায় রয়েছে। অর্ধ কঠিন অবস্থায় রয়েছে, যেমন এখানে লোহা, লোহা সব থেকে বেশি উপাদান এখানে রয়েছে, এবং এই লোহা প্রচন্ড গতিতে কি হয়, ঘুরতে থাকে, এবং এই ঘূর্ণনের ফলে একটা বৈদ্যুতিক ক্ষেত্র, এবং এই বৈদ্যুতিক ক্ষেত্র কি হয়েছে, পৃথিবীর চৌম্বকত্ব, আর্থ ইজ এ ম্যাগনেট, আমাদের পৃথিবী একটা কি চৌম্বক ক্ষেত্র হিসাবে কাজ করে, যে তার কেন্দ্রের দিকে সমস্ত পদার্থগুলোকে টানছে। কার জন্য, এই চৌম্বকত্বের জন্যই তো, চৌম্বকত্বের জন্যই। এবং এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, যেমন আমি বলেছিলাম যে আমাদের ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটাকে মোহরেভিসিক বিযুক্তি রেখা বলা হয়। ঠিক তেমনি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে বিযুক্তি রেখা, যেটাকে গুটেনবার্গ বিযুক্তি রেখা বলা হয়ে থাকে, গুটেনবার্গ। এবং অন্তঃকেন্দ্র এবং বহিঃকেন্দ্রের মাঝখানেও একটি রয়েছে, সেটা হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। অনেকগুলো বিযুক্তি রেখা দেখলাম। প্রথম থেকে শুরু করলে তুমি দেখতে পাবে, প্রথমে তুমি সীমা এবং সিয়ালের মাঝখানে দেখতে পাবে কনরাড বিযুক্তি রেখা। তারপরে হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে, সেটা হচ্ছে তোমার যে বিযুক্তি রেখা, সে বিযুক্তি রেখাকে বলা হয় তোমার মোহরেভিসিক বিযুক্তি রেখা। তারপরে ক্রোফেসীমা নিফেসীমার মাঝখানে তুমি বিযুক্তি রেখা দেখেছো। এই যে ক্রোফেসীমা নিফেসীমার মাঝখানে বিযুক্তি রেখা, রেপিডটি বিযুক্তি রেখা। তারপরে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা, তাকে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝখানেও বিযুক্তি রেখা, সেটাকে লেহম্যান বিযুক্তি রেখা বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো? তাহলে বিযুক্তি রেখা বলা হয়ে থাকে। তো এখানে আরো একটা জিনিস, যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল প্রায় একই রকম, এবং পৃথিবীর মোট আয়তনের বলছে 84%, তুমি ভাবো 84% দখল করে কে আছে, গুরুমণ্ডল। গুরুমণ্ডল। তারপরে এইগুলো সম্পর্কে একবার দেখে নেবে, দেখলে দেখতে পারো, তেমন কিছু ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। এটা গেল ফার্স্ট চ্যাপ্টার, যে ফার্স্ট চ্যাপ্টারে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। এবার জিওগ্রাফির এই যে সেকেন্ড চ্যাপ্টার, যে অস্থিত পৃথিবী, কি রয়েছে অস্থিত পৃথিবী, কিছু ছবি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে অগ্নুৎপাতের গল্প, একটা সুনামি যেটা সমুদ্রে হয়ে থাকে, একটা ভূমিকম্পের ছবি দেখতে পাচ্ছ, একটা ভূধস বা ল্যান্ড স্লাইডের গল্প দেখতে পাচ্ছ। এইগুলো নিয়ে একটু আজকে আমরা পড়বো এই চ্যাপ্টারের মধ্যে। তোমাদের ক্লাস 8-এ পড়ছো, তো এই জিনিস নিয়ে, যে পৃথিবীকে আমরা সাধারণত যেটা মনে করি যে পৃথিবী শান্ত অবস্থায় রয়েছে, কিন্তু আমরা যখন বসে আছি একটা জায়গাতে, মনে হচ্ছে পৃথিবীটা বেশ শান্ত, শ্রেষ্ঠ, কোনো রকমের কিছু ঘটছে না। কিন্তু উপরের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে পৃথিবী শান্ত। ওই কথাগুলোই বলছে যে উপরের ঘটনাগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে না। কোথাও না কোথাও আমাদের প্রতিনিয়ত কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অগ্নুৎপাত ঘটছে,
ভূপৃষ্ঠ একটা জায়গা থেকে সরে যাচ্ছে, পর্বতের সৃষ্টি হচ্ছে, ধসের সৃষ্টি, হিমানি সম্প্রপাত হচ্ছে, এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর এর প্রধান কারণ হচ্ছে যে ভূপৃষ্ঠ যেটা রয়েছে সেটা হচ্ছে চলছে, একটা জায়গাতে চুপচাপ যদি ভূপৃষ্ঠটা থাকতো এই ঘটনাগুলো ঘটতো না। আমরা যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছি, যেখানে বাড়ি করে আছি, সেটা অনবরত সরছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। তাহলে কি এর জন্য যারা ভূতত্ত্ববিদ তারা অনেক রকমের গবেষণা করেছেন এবং গবেষণা করে অনেক রকমের তত্ত্ব, যেমন এখানে ছবিতে খুব সুন্দর করে আমরা দেখবো এই জিনিসগুলোকে, আমাদের পরিচলন কক্ষ কি, এগুলো অলরেডি আমি দেখলাম কিন্তু আগের চ্যাপ্টারতে। তো অ্যালফ্রেড ওয়েগনার নামটা কিন্তু এই ভূতত্ত্ববিদের অবশ্যই পড়তে হবে, যিনি একটা থিওরি দিয়েছিলেন, একটা তত্ত্ব দিয়েছিলেন। তাহলে কে? অ্যালফ্রেড ওয়েগনার নামে একজন ভূতত্ত্ববিদ, তিনি মহীসঞ্চরণ তত্ত্ব তিনি দেন। কোন তত্ত্ব? মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এই থিওরিতে কি বললেন কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে? যে তিনি বললেন যে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ড রূপে, বিশাল ভূখণ্ডটার নাম কি? সেটা হচ্ছে প্যানজিয়া, তিনি নাম দিলেন। যে প্রায় 30 কোটি বছর আগে, 30 কোটি বছর আগে যে পৃথিবী, মানে পুরো পৃথিবী একটাই বিশাল প্লেটের উপর অবস্থিত, এর প্লেটটার নাম দিলেন তিনি প্যানজিয়া। এবার এই প্লেটটা কোনো একটি কারণে এই প্যানজিয়াটি ভেঙে যায়, মানে প্লেটটি ভেঙে যায় সহজ কথায় বলতে। তার মানে একটা প্লেট, এইরকম একটা প্লেট যার উপর পুরো পৃথিবীটা অবস্থান করেছিল, হঠাৎ করে এই প্লেটটি একদিন কি হলো? ভেঙে গেল। হঠাৎ করে প্লেটটি ভেঙে গেল। তার মানে তুমি ভাবো, একটা কাঁচ, একটা বিশাল বড় আয়নাটা ভেঙে গেছে আর ভূপৃষ্ঠের উপর পড়ে আছে, আয়নাটা পড়ে আছে। তুমি ভাবো, তাহলে তুমি ভাবলে কি হবে? বা নৌকা, তুমি দেখো, ধরে নাও একটা নৌকা ছিল, একটা বিশাল বড় নৌকা ছিল, সে নৌকাটা ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, তাহলে তার যে কাঠগুলো কয়েকটা টুকরো টুকরো কাঠে পরিণত হয়েছে, তো টুকরো টুকরো কাঠগুলো কি হবে? ভাসতে থাকবে, নৌকাটা ভাসতে থাকবে জলের ওপরে। তাহলে তুমি ভাবো, একটা কাঠের টুকরো যদি আরেকটা কাঠের টুকরোর গায়ে ধাক্কা লাগে, তাই বলছে প্যানজিয়া ভেঙে গুলো বিভিন্ন দিকে কি হলো? সঞ্চারিত হলে। তার মানে এই যে প্লেটগুলো, ঠিক প্লেটটাও ভেঙে গেল, ভেঙে গিয়ে কি হলো? মহাদেশীয় ভূত্বক, যেটা শিয়াল, বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক, মানে যেটা আমরা সীমা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, ওপর বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। মহাদেশীয়টা উপরের দিকে অবস্থান করে আর মহাসাগরীয়টা নিচের দিকে অবস্থান করে, তাহলে তারা বিভিন্ন। মহীসঞ্চরণ তত্ত্ব থেকে কি হচ্ছে, আমরা কি জানতে পারছি? কনসেপ্টটা যেটা কি হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে মহাসাগর সৃষ্টি ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি, এইরকম বলেছিল, কিন্তু অনেক কিছু এখানে পাওয়া যায়নি। 1960-এর দশকে আরেকটি তত্ত্ব আসে, সেটা হলো পাত সংস্থান তত্ত্ব, মানে প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক কিছু অ্যালফ্রেড ওয়েগনারের এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, ড্রিফট থিওরি থেকে বেস করে 1960 সালে আরো একটি থিওরি আসলো, সেটা হলো প্লেট টেকটনিক। এটা অনেকটা অ্যাকসেপ্টেবল থিওরি মনে করা হয় বা তত্ত্ব মনে করা হয়। কি তত্ত্বটা দেখো একটু। ওকে, তো বলা হয়েছিল এখানে যে তত্ত্বটার ভূবিদ্যায় এক যুগান্তকারী আবিষ্কার, সমস্ত রকম যে ভূপ্রাকৃতিক যা কিছু ঘটনা ঘটছে তার প্রায় বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পেরেছিল। হ্যাঁ, তো ভূতত্ত্ববিদরা মনে করলো যে পৃথিবীর যে ভূত্বক কতগুলো শক্ত এবং কঠিন খণ্ডে বিভক্ত, যেটা আমি এখানে প্যানজিয়াতেই বলেছিলাম যে প্লেটে বিভক্ত হয়ে গেছে। এক একটা পাত বলে থাকেন, ক্লিয়ার? এই প্লেটগুলোকে পাত বলে থাকেন। পাতগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তুলনায় বেদ খুব কম। তার মানে বুঝতে পারছো যে এটা একটা পাত, তাহলে পাতটা বেশি চওড়া নয়, পাতটা বিস্তার রয়েছে, কিন্তু পাতটা অতটা পুরু নয়, অতটা মোটা পাত নয়, অনেক লম্বা, অনেক, কিন্তু তুলনায় কিন্তু অনেক কম। পাতগুলো গড়ে পুরু কত?
বলছে পাতগুলো চওড়াই কত, পাতগুলো 70 থেকে মাত্র 150। তো ভূপৃষ্ঠ থেকে বহিঃগুরুমণ্ডলের সাথে পর্যন্ত পাতগুলো বিস্তৃত, ভূপৃষ্ঠ থেকে শুরু হয়েছে আর ওটা কত দূর পর্যন্ত, বলছে বহিঃগুরুমণ্ডল যেটা অ্যাস্থেনোস্ফিয়ার আমি বলেছিলাম পর্যন্ত বিস্তৃত। বিস্তৃত। তো এবং অ্যাস্থেনোস্ফিয়ার তো বলেছিলাম নরম পিচ্ছিল অর্ধতরল পদার্থ। দেখো পিচ্ছিল অ্যাস্থেনোস্ফিয়ারের উপর পাতগুলো খুব ধীর গতিতে সঞ্চারণ করছে। অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোতের অন্যতম কারণ হচ্ছে এটাই যে পাতগুলো যখন সরে যাচ্ছে তখন অ্যাস্থেনোস্ফিয়ারের থেকে ওই তরল পদার্থগুলো বেরিয়ে আসার চেষ্টা করে। যে পাতগুলো যদি একটা জায়গাতে থাকতো তাহলে ওটা হতো না। তাদের সীমানা বরাবর কখনো একে অপরের দিকে আসছে, কেউ এইটা একটা প্লেট, তো এই একটা প্লেটের মানে এই এদিকে যাচ্ছে, তো এদিকে এসে একটা সময় গিয়ে ধাক্কা লাগছে মাঝখানে এসে। তাদের সীমানা বরাবর কখনো বিপরীত দিকে পাশাপাশি ঘর্ষণ করে, এর প্রভাবে পাত সীমানা বরাবর ভূমিকম্প হয়। ধরুন একটা প্লেট এরকম করে এদিকে চলে আসছে, আর একটা প্লেট এই দিক থেকে আসছে, তো মাঝখানে এসে যখন ধাক্কা লাগবে, আরে ভাই তখনই তো এখানকার ভূমিটা কেঁপে উঠবে, কেঁপে উঠবে। কেঁপে উঠবে। বা যদি খুব জোরে ধাক্কা লাগে তাহলে হয়তো এই প্লেটটা এই প্লেটটার উপরে উঠে গেল, যার ফলে হিমালয় পর্বতের সৃষ্টি। হিমালয় এবং ভঙ্গিল পর্বতগুলোর, বা দ্বীপমালা এইগুলো তো পৃথিবীতে মোট 6টি এরকম বড় বড় পাত আছে। এবং বড় বড় পাত কটা? 6টা। 20টি হচ্ছে মাঝারি এবং আরো অনেকগুলো ছোট পাত রয়েছে। 6টি বড় পাত কে কে? তাহলে 6টা বড় পাত কি কি? একটা হচ্ছে ইউরোসীয় প্লেট, একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় প্লেট, আমেরিকান প্লেট, একটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট, একটা আফ্রিকা প্লেট, আর একটা হচ্ছে অ্যান্টার্কটিকা প্লেট। তাহলে বুঝা গেছে। আসলে তাহলে দুটো তত্ত্ব আমরা পেলাম, একটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আর একটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, যেখানে সমস্ত রকম প্রাকৃতিক ঘটনা, এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো সমুদ্রের এটা বিন্যাস, সমুদ্রের এটা বিন্যাস, এটা হচ্ছে মহাদেশ, হচ্ছে সঞ্চরণ হচ্ছে মহাদেশ, এখানে এই যে পরিচলন স্রোতগুলো, এটা হচ্ছে গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, এই অ্যাস্থেনোস্ফিয়ার যেখানে পরিচলন স্রোত, এবং এই পাতগুলোতে এখানে বিস্তৃত। তো একটা পাত ধরে না, এই একটা পাত, এই একটা পাত, এই পাতের মাঝখানে দেখো এই পাতটা উপরের দিকে উঠেছে, এই পাতটা নিচে, তাহলে এখানে কি হলো? সমুদ্র খাতের সৃষ্টি হলো। আবার দেখো এখানে এই পাতটা সরু হয়ে গেছে, এখানে এই পাতটা এসে এইভাবে নিচে, তাহলে এই জায়গাটা কি হলো? মহাসামুদ্রিক শৈলশিরার উৎপত্তি হলো। শৈলশিরার উৎপত্তি হলো। ক্লিয়ার হয়েছে? আবার এই দেখো এই পাতটার উপরে কি হয়েছে? মহাদেশের সঞ্চারণ হয়েছে। তার মানে এইখানে এভাবে এখানে দেখো মহাদেশের সঞ্চারণ হয়েছে। এখানে কিন্তু আস্তে আস্তে কি হলো? সমুদ্রতলের বিনাশ হচ্ছে। দেখো আস্তে আস্তে সে হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। কেন? এই পাতটা এখানে উপরের দিকে চলে যাচ্ছে, তো নিচের দিকে চলে আসছে, নিচের দিকে পাতটা নিচের দিকে, ফলে আস্তে আস্তে সমুদ্রটা কমে যাবে, এ উপরের দিকে চলে যাবে, এ উপরের দিকে যত যাবে সমুদ্রটা কমবে, সমুদ্রটা কমবে। ঠিক এখানে কিন্তু এই ছবিটাতে এই জিনিসটা হচ্ছে। এবার পাতের চলন এবং ভূতাত্ত্বীয় কিছু ঘটনা, যেটাতে এখানে বলা হয়েছে, ছবিতে দেখতে পাচ্ছি। পৃথিবীর প্রধান প্রধান ভূতাত্ত্বীয় যে পাতগুলোর কথা বললাম, বড় বড় পাত, তার মধ্যে দেখো এটা হচ্ছে ইউরোসীয় পাত। তার মানে ইউরোপিয়ান যে কান্ট্রির কথা বলছি, সেই ইউরোপিয়ান কান্ট্রিটা কোথায় রয়েছে? এই ইউরোপিয়ান প্লেটের উপর রয়েছে। আমাদের প্রশান্ত মহাসাগরীয় এটা প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, এটা দেখো আফ্রিকান প্লেট, মানে আমাদের যে ইন্ডিয়া ভারতবর্ষ, সেটা কোন প্লেটের উপর রয়েছে? এই প্লেটটা মানে ভারত অস্ট্রেলিয়া যে প্লেট, এই প্লেটটা একসঙ্গেই ছিল জানো, কিন্তু এটা আলাদা হয়ে গেল। এই যে দেখো আলাদা হয়ে যাচ্ছে, তার মানে ভারত অস্ট্রেলিয়ান যে প্লেট সেটা থেকে, ভারত অস্ট্রেলিয়ান প্লেট থেকে এখান থেকে আলাদা হয়ে গেল। তো এইরকম কতগুলো প্লেট, যেমন অ্যান্টার্কটিকা প্লেট আছে, স্কোসিয়া পাত রয়েছে, নাজকা পাত, মানে ছোট ছোট এই পাতগুলো, কোকাস পাত, এগুলো হচ্ছে আলাদা পরস্পর থেকে যখন প্লেটগুলো, আর যেখানেই দেখো একটা প্লেট আর একটা প্লেট থেকে, যেমন যে এই পাতগুলো সর্বদা ধীর গতিতে সঞ্চালন, সাধারণভাবে দেখা যায় তলদেশে পাতের সীমানা বরাবর দুটো পাত পরস্পর থেকে সরে যাচ্ছে। দেখো এই পাতটা এই পাতটা থেকে সরে যাচ্ছে, যার ফলে এখানে কি হচ্ছে? সমুদ্র তলদেশ যে ফাঁকের সৃষ্টি হয়, ভূ অভ্যন্তরে ম্যাগমা ক্রমাগত বেরিয়ে আসে। যখনই দুটো পাত পরস্পর থেকে তখনই ম্যাগমাটা বেরিয়ে আসবে, এবং এই ম্যাগমা পরে শীতল এবং কঠিন হয়ে কি করছে? নতুন পাতের আবার সৃষ্টি করছে। এটা সমুদ্রের নিচে বিশেষ করে হবে।
সমুদ্রের নিচে হবে এবং সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক যে শৈলশিরা গঠন করছে, শৈলশিরা বিশাল বড় পাত, এই পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো? গঠনকারী পাত সীমানা কখন বলছি আমি, যখন পরস্পরের দিকে এই একটা পাত এগিয়ে আসছে, একটা পাত এগিয়ে আসছে, এই জায়গাটাতে। হ্যাঁ, এবং এই অঞ্চলে ভূমিকম্প হবে, অগ্নুৎপাত, যেমন আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তলদেশে এই রকমের ঘটনা কিন্তু আমরা দেখতেই পাই। এই যে দেখো, জাস্ট এইখানে ঘটনাগুলো দেখলে বুঝবে, যেটা হচ্ছে নিমজ্জিত পাত আর এটা হচ্ছে মহাদেশীয় পাত। মহাদেশীয় পাত। তো নিমজ্জিত পাত, আস্তে আস্তে এই যে মহাসাগরীয় পাতটা রয়েছে, মহাসাগরীয় তো পাতটা ছিল, তার উপরে দেখো মহাদেশীয় পাতটা চলে আসছে, মহাদেশীয় পাত। তার মানে মহাদেশের সঞ্চরণ হচ্ছে, তার মানে আস্তে আস্তে সমুদ্রটা কমবে। সমুদ্রটা কমবে। তাহলে এখানে দেখো দুটো, একটা হচ্ছে অভিসারী আর একটা অপসারী, আর একটা এখানে নিরপেক্ষ, বিভিন্ন রকম কথা বলেছে। তো অপসারী আমরা কি, পরস্পর বিপরীতমুখী। হ্যাঁ, বিপরীতমুখী, তার মানে এই পাতটা অপসারীর ক্ষেত্রে দেখো পাতটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, অপসারী। অভিসারীর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, অভিসারীর ক্ষেত্রে কিন্তু দুটো পরস্পরের দিকে আসছে। পরস্পরের অভিসারী কিন্তু বিপরীত। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং সেখানে সংঘর্ষ লাগে, তার মানে পরস্পরের দিক থেকে চলে যাচ্ছে। দুটো পাতের ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে, অবশ্যই এই পাতটা ধরে না যাচ্ছে আর এই পাতটা এই দিক থেকে আসছে। একটা যদি বড় পাতটা হয় তাহলে দেখো এর উপরে চলে গেল আর এই ছোট পাতটা নিচে চলে আসলো। এই রকমের এটাকে বলা হয় অভিসারী বা বিনাশকারী পাত সীমানা, যার ফলে ভঙ্গিল, আজকে যে হিমালয় পর্বত, এই ভঙ্গিল পর্বতটা কিন্তু এইভাবেই এটা সৃষ্টি হয়েছে। ক্লিয়ার হলো? তাহলে ভূমিকম্প কোন পাতের ফলে হচ্ছে? অপসারী বা গঠনকারী পাত সীমানার ফলে হচ্ছে, আর অভিসারী পাত সীমানার ফলে আমাদের ইয়ে তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের বিশেষ করে এখানে যে জানতে হবে সেটা হচ্ছে এখানে ভঙ্গিল পর্বত, যেমন ভঙ্গিল পর্বতের গল্প আমরা বললাম, যে টেথিস মহাসাগরে পলিভাজ হয়ে যে হিমালয় পর্বত সৃষ্টি হলো, কোথা থেকে? টেথিস সাগর ছিল, সেখানে মহাদেশীয় প্লেট চলে আসলো, মহাদেশীয় প্লেট এসে ওখানে কিন্তু কভার করে ফেললো। যদি এখানে লাইন টু লাইন পড়ে নাও তাহলে আরো ভালো হবে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর কি রয়েছে? জাপান এবং সন্নিহিত এভাবে গড়ে উঠেছে। পাত দুটোর একটি সামুদ্রিক আর একটি মহাদেশীয়। আমেরিকার পশ্চিম ভাগের রিকি এভাবেই তৈরি হয়েছে। আবার দুটো মহাদেশীয় পাত দুটো মহাদেশ সংঘর্ষের ফলে মাঝে সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ হয়ে, যেমন ইউরোশীয় ভারতীয় এই দুই মহাদেশীয় প্লেটের ভাঁজ হয়ে গিয়ে কি হয়? টেথিস সাগরে পলিগুলো ভাঁজ হয়ে গিয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। যেটা তোমরা ক্লাস 10-এ গিয়ে আরো হয়তো ডিটেলসে গিয়ে সেটা পড়বে। যেমন এখানে সুন্দর সুন্দর ছবি দিয়েছে, দেখো যে মহাদেশীয় দেখতে পাচ্ছ, মহাসাগরীয়, এটা হচ্ছে মহাসাগরীয় পাত আর এটা হচ্ছে মহাদেশীয় পাত। এই দুটো পাত যখন পরস্পরের সাথে সংঘর্ষ হচ্ছে তখন সংঘর্ষের ফলে তো একটাই হবে, বা এই মহাদেশীয় পাত দুটো পর এখানে তখন কি হচ্ছে দেখো, একটা মহাসাগরীয় পাত আর একটা মহাদেশীয় পাত, তখন আগ্নেয় দ্বীপ বা সামুদ্রিক খাত এইগুলো তৈরি হচ্ছে। কিন্তু একটা দুটোই যদি মহাদেশীয় পাত হয় তখন যেমন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। যে আজ থেকে প্রায় কত 1 অথবা 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল, তারা হলো নবীন ভঙ্গিল পর্বত। দুটো, তার মানে 1 থেকে কত 2.5 পর্যন্ত কোটি বছর আগে যে পর্বতগুলো তৈরি হয়েছিল তাদেরকে নবীন ভঙ্গিল পর্বত। যেমন কারা কারা? রকি, আন্দিজ মাউন্টেন, আল্পস মাউন্টেন, হিমালয়। কিন্তু 20 কোটি বছর আগে যেগুলো পর্বত সৃষ্টি হয়েছিল সেগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। যেমন উরাল, আমাদের ভারতবর্ষের হচ্ছে আরাবল্লী পর্বত, তোমার অ্যাপেলেসিয়ান। তাহলে নবীন ভঙ্গিল আর প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে তার উদাহরণও বলে ফেললাম। ওকে, আর নিরপেক্ষ সীমানা কখন বলবো? দুটো পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি মানে ঘর্ষণ করে অতটা জোরে লাগলো না, তখন এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে পাতটা। তার মানে বড় বড় একটা পাত ছিল, এই একটা পাত এই একটা পাত, ঘর্ষণ করে কি হচ্ছে, আর কেউ করছে না,
তারা এইদিকে যেতে শুরু করলো। তখন এইরকম নিরপেক্ষ সীমানা বলা হয়ে থাকে, যার ফলে যেমন সান আন্দ্রেজ চ্যুতি, সান আন্দ্রেজ চ্যুতি, নিরপেক্ষ সীমানা, যে ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেজ চ্যুতি এরকম সীমানার উদাহরণ। প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে যাচ্ছে এবং উত্তর আমেরিকার পাত দক্ষিণে বইছে, যে তারা আর কেউ পরস্পরের সাথে কোনো রকম ঘর্ষণ হওয়ার পরে তারা বিপরীত দিকে চলে যাচ্ছে, কেউ কারোর সাথে আর হচ্ছে না। তাহলে পাতগুলো যে চলছে আমাদের পায়ের নিচে, তাহলে আমরা বুঝতে পারছি না কেন? আমরা বুঝতে পারছি না কেন? তো পাতগুলোর উপরেই তো বেশ করে সমস্ত কিছু ঘটনা হচ্ছে, বিভিন্ন গতিতে অনুভূমিক ভূবে হচ্ছে, এত ধীর এবং সুদীর্ঘ সময় ধরে, মানে হয়তো 100 বছরে হয়তো 2 সেন্টিমিটার যাচ্ছে। তো এই সুদীর্ঘ সময় ধরে চলছে। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেন্টিমিটার, ভাবো 1 বছরে 10 সেন্টিমিটার পশ্চিমে সরছে। আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার। তাহলে এইগুলোর ফলে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, হয়তো আমাদের নজরে আসে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এবার এখানে কতগুলো জিনিস দিয়েছে যে কোনটার ফলে কোন ঘটনা ঘটবে তোমরা চিহ্নিত করো। যেমন দেখো এখানে পাত সীমানা অপসারী হতে পারে, অভিসারী হতে পারে, নিরপেক্ষ হতে পারে। পরস্পর বিপরীতমুখী এটা, আর এটা পরস্পরের দিকে অভিসারী, এটা পাশাপাশি সঞ্চরণ হয়। এর ফলে কি কি সৃষ্টি হয় অলরেডি আমি আলোচনা করেছি। অভিসারীর ফলে কি হয় এবং নিরপেক্ষর ফলে কিন্তু ভূত্বক সৃষ্টি বা ধ্বংস হয়, চ্যুতির উৎপত্তি হবে। তখন চ্যুতির উৎপত্তি হবে, যেটা এখানে অলরেডি কিন্তু এখানে কতগুলো ছবি দিয়েছে, চিহ্নিত করে আর ঠিক করে লিখে ফেলো যে কোন জিনিসটাকে কি বলতে চাইছে। যে পরস্পরের সাথে এই যে পাতগুলো, এখানে যে পাতগুলো আমরা দেখতে পাচ্ছি একটা পাত, তাহলে পাতগুলো পরস্পরের সাথে এখানে এসে মিলিত হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বা এটাকে এখানে যে কোয়েশ্চেন মার্ক আছে সেটা হবে কি? দুটো পাত পরস্পরে, একটা পাত আর একটা পাতের নিচে চলে যাচ্ছে, এবং এটা কি হচ্ছে? পরস্পরে ঘর্ষণ লাগার ফলে এই ভূমিকম্পটার সৃষ্টি হচ্ছে। ভূমিকম্পটার সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কোয়েশ্চেন মার্কে এই একটা প্লেট আছে, তো একটা পাত রয়েছে, তো মহাদেশীয় মহাসাগরীয় যে কনসেপ্টটা সেটা ব্যবহার করো, ব্যবহার করে উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি সমস্যা হয় তাহলে বলিও, সেই উত্তর আমি দেব। তারপরে ভলক্যানিজম, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। একেবারে যে দৃশ্য দেখতে পাচ্ছ ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু সাংঘাতিক দৃশ্য। তো অগ্নুৎপাত হচ্ছে উত্তপ্ত গলিত পদার্থগুলো কি হচ্ছে? চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এই যে ভূ অভ্যন্তরে যে বিশেষ করে অ্যাস্থেনোস্ফিয়ার, যেটা ভূত্বকের আমরা কি স্তরটা দেখলাম? অ্যাস্থেনোস্ফিয়ার। যে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা, যেটা গলিত অবস্থায় ছিল সেটা বাইরে বেরিয়ে আসছে। বাইরে যখন বেরিয়ে আসছে তখন সেটাকে আমরা কি বলছি? অগ্নুদ্গম বা ভলক্যানিজম। এবং তাহলে আর অগ্নুৎপাতের উৎসগুলো হলো কি? আগ্নেয়গিরি। তাহলে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে আগ্নেয়গিরি, আর এইগুলো হচ্ছে অগ্নুদ্গম। যেমন এটার মাধ্যমে বেরিয়ে গেল, এটার মাধ্যমে বেরিয়ে গেল। তো সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে, অবশ্যই ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে এবং অনেক সময় এটা জমাট বেঁধে গিয়ে সঞ্চয়জাত আগ্নেয় পর্বতের হচ্ছে সৃষ্টি হয়। যেমন যেমন ভলক্যানিক মাউন্টেনের উদাহরণ বলবো, যে এরকম ভাবে তৈরি হয়েছে পাথরগুলো। আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমে শঙ্কু আকৃতির হয়ে একটা কি করে? শঙ্কু আকৃতির হয়ে পর্বতের সৃষ্টি করে। যেমন যেটাকে বলে ভলক্যানিক সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলা হয়। জাপানের ফুজিয়ামা, এটা খুব জিজ্ঞাসা করে, ফুজিয়ামা কোথায় অবস্থিত? তাহলে জাপানে। ইতালির ভিসুভিয়াস এই আগ্নেয় পর্বত। ভারতের ব্যারেন আগ্নেয় পর্বত। ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। তাহলে এই পর্বতগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। তাহলে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, এই জাতীয়। তাহলে এই যেমন ফুজিয়ামার ছবি দিয়েছে, ক্রাকাতোয়া, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়ার ছবি দিয়েছে। কাকাতুয়ার ছবি দিয়েছে। বিশেষ কয়েকটি কথা, কোটি কোটি বছর অগ্নুৎপাত হয়ে চলেছে। উৎক্ষিপ্ত লাভা এগুলো অনেক অংশে জমা পড়েছে।
জলীয় বাষ্পতে ঘনীভবনের মাধ্যমে সাগর মহাসাগর তৈরি করেছে। এগুলো একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট কিছু নেই। তারপরে দেখো অভিসারীপাত সীমানা বিস্ফোরণ সহ অগ্নুৎপাত ঘটায়। কোন ঘটনার ফলে? পাতের সঞ্চালনের ফলে এই ঘটনাগুলো ঘটে থাকে। কিন্তু পাত সঞ্চালনের ফলে যখন এই ঘটনাগুলো ঘটে, তো অগ্নুৎপাত যেমন আমি বললাম অভিসারী, যে পরস্পরের দিকে দুটো পাত আসছে, এর ফলে অগ্নুৎপাত। আর অপসারী নিরপেক্ষ পাত সীমানা বিস্ফোরণ ছাড়া শান্তভাবে অগ্নুৎপাত হয়, কিন্তু তখন শান্তভাবে, একে বিদার অগ্নুৎপাত বলা হয়, অতটা সমস্যা হয় না। হ্যাঁ, এবং বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে লাভা সঞ্চিত হয়, চারিদিকে লাভা সঞ্চিত হয় এবং এর ফলে মালভূমি তৈরি হয়, যেমন দাক্ষিণাত্যের মালভূমি এর ফলে হয়েছে। ভূমিরূপ সৃষ্টি হয়, তাই এ প্রকার ভূগাঠনিক এটা প্রক্রিয়াও বলা হয়ে থাকে। প্রভাব বিস্তারকারী যেটা প্রক্রিয়া আমাদের জানতে হবে, পৃথিবীতে একাধিক ভূগাঠনিক প্রক্রিয়া কাজ করে চলেছে। কোনো ভূ আলোনের বহিঃপ্রকাশ হলো অগ্নুৎপাত বা ভূমিকম্প। তো ভূপৃষ্ঠে যেগুলো প্রভাব বিস্তার করে, যার ফলে আমরা সেটার প্রভাব দেখতে পাই বাইরে, যেমন দুটো, একটা হচ্ছে অন্তর্জাত শক্তি আর একটা হচ্ছে বহির্জাত শক্তি। অন্তর্জাত শক্তি যেটা, যার ফলে দীর্ঘ সময়ব্যাপী কার্যকর, অনেক দিন ধরে এটা, আর একটা কম সময়ব্যাপী যার ফলে হয় সেটা অগ্নুৎপাত হয় এবং ভূমিকম্প হয়। আর বহির্জাত ফলে শক্তির ফলে যে নদী তৈরি হয়েছে, বায়ু তৈরি হয়েছে, হিমবাহ তৈরি হয়েছে, সমুদ্র তরঙ্গ তৈরি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু উৎপত্তি হয়েছে সেই ঘটনার ফলে। এবার এই যে লাভা এবং ম্যাগমা, যে গল্পটা আমি শুরুতেই পড়ে এসেছি, সেটা আবার একবার রিপিট করছে, যে পৃথিবীর অভ্যন্তরে মানে অ্যাস্থেনোস্ফিয়ারের গল্প বলছি, যে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখানে শিলা গলে যাবে। তাহলে উপরে প্রবল চাপে গলনাঙ্ক কি হবে? বেড়ে যাবে, ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো কি হয়? প্রবাহিত হয়। শিলা সম্পূর্ণ গলে যায়। এই গলিত ম্যাগমার ঘনত্ব কম, আশপাশে অর্ধ গলিত শিলার তুলনায় হালকা, ফলে উপরের দিকে উঠে যাবে, যেটাকে আমরা পরিচলন স্রোত বলে থাকি। তার লাভা আর ম্যাগমার গল্প আমি বলেছি আগে, যে যখন সেটা নিচে থাকবে তখন সেটা ম্যাগমা, যখন সেটা বাইরে বেরিয়ে আসবে তখন সেটাকে আমরা লাভা বলবো, তাই তো? লাভা বলবো। এই যে জাস্ট এটা এখানে ছবিটা দেখাচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডলে, কিন্তু এই পরিচলন স্রোতগুলো কোথায়? গুরুমণ্ডলে তৈরি হবে, গুরুমণ্ডলে তৈরি হবে। এবং আগ্নেয়গিরির অনেক রকমের আগ্নেয়গিরি রয়েছে। কত রকমের? যেমন দেখো সক্রিয় আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়, যেমন তোমার সিসিলি দ্বীপের এটনা, এইগুলো উদাহরণগুলো মনে রাখবে, কোথায় কোথায় কোন আগ্নেয়গিরি রয়েছে। লিপারি দ্বীপের স্ট্রম্বলি, সবগুলো না রাখলেও কয়েকটা আমাদের মনে রাখতে হবে, যেমন ভারতের ব্যারেন। এই ধরনের আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরাম ভাবে, মানে মাঝে মধ্যেই কি হয়, অগ্নুৎপাতের ঘটনা কিন্তু ঘটে থাকে, অগ্নুৎপাতের ঘটনা ঘটে থাকে, এদেরকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। যেমন ভারতবর্ষের ব্যারেন। সুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে যে একটা সময় ওখানে আগ্নেয়গিরি হয়েছে, এখন সুপ্ত অবস্থায় রয়েছে, এখন কোনো অগ্নুৎপাত হয় না, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় আবার অগ্নুৎপাত হতে পারে। এইরকম যদি হয়, যেমন জাপানের ফুজিয়ামা, এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। মৃত আগ্নেয়গিরি মানে অতীতে সেখানে অগ্নুৎপাত হয়েছে, কিন্তু ভবিষ্যতে আর সেখানে কোনো রকম অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই। সেই রকম আগ্নেয়গিরিকে, যেমন মায়ানমারের পোপো আগ্নেয়গিরি, এটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1952 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। তার মানে এটা তখন এর মধ্যে নয়, তাহলে সেটা সক্রিয় আগ্নেয়গিরি, সেখানে মাঝে মধ্যেই ওটা হচ্ছে। এখানে দেখো আগ্নেয়গিরি, পৃথিবী আগ্নেয়গিরিগুলোর কোথায় কোথায় অবস্থান আছে সেটা দেখিয়েছে পৃথিবীতে, যে সক্রিয় আগ্নেয়গিরি কোথায় কোথায় রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাদের যে প্রশান্ত মহাসাগরটা দেখো, প্রশান্ত মহাসাগরটাকে পুরো ঘিরে রেখেছে, মনে হচ্ছে আগ্নেয়গিরি একটা বলয়। প্রশান্ত মহাসাগরটাকে মনে হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, দেখতে পাচ্ছ, প্রশান্ত মহাসাগরটাকে চেনের মতো করে ঘিরে রেখেছে। তো চেনের মতো করে ঘিরে রেখেছে। এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, তোমরা করে দেখতে পারো, সেই অ্যাক্টিভিটিটা নিজে বাড়িতে চেষ্টা করে দেখতে পারো।
হুম। এবং এখানে আগ্নেয়গিরি তুমি বাড়িতে কি করে বানাবে সেটা এই জিনিসটাকে এখানে অ্যাক্টিভিটির মধ্যে দেখিয়েছে, যে কি নিয়ে করবে, এটা কার্ডবোর্ড নিয়ে কি করে করবে এটা তোমরা পড়ে নেবে, এটা তেমন আমার বলার কিছু নেই। হ্যাঁ, তো এখানে দুটো শব্দ আমরা পড়বো, আ আর পা হো কি, এটা কি জিনিস। তো ইন্দোনেশিয়ার আমরা আগ্নেয়গিরি বললাম ক্রাকাতোয়া যেমন বিখ্যাত, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকম লার্ভা নির্গত হয়, এবং হাওয়াই দ্বীপের ভাষায় এই নাম এর হচ্ছে ও আ। এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না, তার মানে গাঢ় হচ্ছে বলেই দ্রুত প্রবাহিত হচ্ছে না। আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয়। তাহলে বহুদূর হাওয়াই দ্বীপের ভাষায় নাম হচ্ছে পা হো হো, তার মানে এগুলো কি, ও আ যেটা গাঢ়, আর এটা পাতলাটা যেটা বহুদূর প্রবাহিত হয় তার নাম হচ্ছে পা হো হো। দ্রুত ঠান্ডা কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। দেখতেই পাচ্ছ, ছবিতে দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ, তাহলে দুটো জিনিস কি সেটা বলে দিলাম। তারপরে ভূমিকম্প, খুব সুন্দরভাবে এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। ভূমিকম্প মানে আর্থ মানে ভূমি, আর কম্প তার মানে তুমি যে ভূপৃষ্ঠে অবস্থান করো, যেখানে তুমি থাকো সেই জায়গার ভূত্বক কেঁপে উঠছে, যেটাকেই তুমি ভূমিকম্প বলছো। তো সেটাকেই তুমি কি করছো, ভূমিকম্প বলছো। তো এই ভূমিকম্প আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার মনোরম জলবায়ু শহর, পৃথিবী বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশ সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, এই সমস্ত যে শহর, এই যে জায়গাগুলো দেখো, এখানে দুটো জিনিস ভালো করে দেখবে, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত এখানে দেখা যাচ্ছে, আর উত্তর আমেরিকান পাত দেখতে পাচ্ছ। এই দুটো পাত পরস্পরের সাথে যখনই ধাক্কা লাগছে তখনই কি হচ্ছে, এখানে কতগুলো ঘটনা দেখো, 1906, 1857, 1690, এখানে দেখো এই জায়গাটাতে, এই জায়গাগুলোতে, প্রায় উপরেই অবস্থিত অ্যাঞ্জেলেস শহর দুটো। এই অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় পাত, উত্তরে প্রশান্ত মহাসাগরীয়, তাহলে কোন কোন শহর বললাম, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস, এই দুটো শহর। এই অঞ্চলের পূর্বে প্রশান্ত মহাসাগর মানে এইদিকে প্রশান্ত মহাসাগর রয়েছে, আর উত্তরে অবস্থান করছে আমেরিকান প্লেট, মানে এই দিকটাতে আমেরিকান প্লেট অবস্থান করছে। এবং দুটো প্লেট কিন্তু পাশাপাশি কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে। অত্যন্ত অস্থির হচ্ছে, কেন, দুটো প্লেট পরস্পরের সাথে এদিকে চলে যাচ্ছে, ভূ আলোড়ন ঘটছে, ভূমিকম্প ঘটছে। যেমন 1960 সালে প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল। তারপরে এইগুলো জিনিস, তারপরে ছবিটাতে যদি দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, এটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট, আর এই প্লেটটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উত্তর আমেরিকান প্লেট। তারপর এই দুটো প্লেট পরস্পরের মধ্য দিয়ে যাচ্ছে, দেখো এখানে একটা চ্যুতির সৃষ্টি হয়েছে না, তার মানে সব থেকে এমন একটা জায়গা, তাহলে সব থেকে এখানে চ্যুতির সৃষ্টি হয়েছে। তাহলে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো, আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এই চ্যুতির ফলে তাহলে ভূমিকম্পর এই জায়গাগুলো মনোরম হলেও কিন্তু মাঝে মাঝে একেবারে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাওয়ার মতো রয়েছে। তো পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কি হয়, পৃথিবীর অভ্যন্তরে কোনো কিছু আছে সেটা বেরিয়ে আসার যখন চেষ্টা করছে, তখন সেটাকে আমরা কি বলছি, ভূমিকম্প বলে থাকছি। যেমন এই যে কেন্দ্র, তাহলে এই কেন্দ্রের তাপটা যখন বেরিয়ে আসে, দেখো তরঙ্গের মাধ্যমে বেরিয়ে আসে, এবং যেখানে এটা প্রকাশ পায় সেটাকে কি বলা হয়, উপকেন্দ্র বা এপি সেন্টার, এটাকে বলা হয় সেন্টার। আর এটাকে বলা হয় যেখানে ভূত্বকে এসে প্রকাশ পায় তাকে কি বলা হয়, বা এই পয়েন্টটাকে ভূকেন্দ্র মানে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, তার মানে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে এপি সেন্টার। আর এটা কি হয়, তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে, যেটাকে ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভ বলা হয়, এবং এটাকে ধরতে পারা যায়। তো ভূকম্পন তরঙ্গ কত রকমের হয়, দেখো আমি প্রথমেই কিন্তু প্রথম চ্যাপ্টারতেই আলোচনা করেছিলাম, একটা পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ, আর একটা হচ্ছে এল তরঙ্গ। তাহলে ভূমিকম্পের 3 রকমের তরঙ্গ দেখতে পাওয়া যায়। তো পি তরঙ্গ যেটা, এর গতিবেগ সব থেকে দ্রুত, বলছে 6 কিলোমিটার পার সেকেন্ড, ভাবো। এবং এর সমস্ত কিছু বের করতে পারে, কঠিন তরল গ্যাস সমস্ত কিছু পদার্থের মধ্য দিয়ে এ বয়ে যেতে পারে। আর
এটা পি তরঙ্গ। এস তরঙ্গ বলছে তার থেকে একটু কম, 3 থেকে 5 কিলোমিটার, ওটা 6 কিলোমিটার পার সেকেন্ড, এটা 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড। এবং এই এস তরঙ্গ তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, কঠিন পদার্থের মধ্যে যেতে এখানে কি মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে কার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে? শুধুমাত্র কঠিন। তাহলে এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে যেতে পারবে। আর এল তরঙ্গ যদি দেখি তার থেকেও গতিবেগ কম, তার মানে প্রথমে পি, তারপরে এস, তারপরে এল। তো এই তরঙ্গটা লাভা তরঙ্গ বা র্যালে তরঙ্গ, বেশি এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই, এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে তরঙ্গগুলো। প্রতিফলন ও প্রতিসরণ সমীক্ষা করেই ভূ অভ্যন্তরের গঠন বিন্যাস কি করতে পারা যায়। যেমন প্রাথমিক তরঙ্গ, আমি এটা বললাম প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ এটা। এই যে দেখো প্রাথমিক তরঙ্গটা একেবারে সোজাসুজি চাই, মানে তরঙ্গের বেগটা তো অনেক বেশি, সংকোচন প্রসারণ যেগুলো, সংকোচন প্রসারণ, এখানে কিন্তু এই যে ক্ষয়ক্ষতিটা দেখো এখানে কিন্তু প্রাথমিক তরঙ্গে হচ্ছে না, এবার বেরিয়ে চলে গেল। আর দ্বিতীয় পর্যায়ের যে তরঙ্গ সেটাও কিন্তু একটু এইভাবে যাচ্ছে, কিন্তু এখানে দেখো এই তরঙ্গগুলোর জন্য কিন্তু সব থেকে ক্ষতিটা হয়ে থাকে। ক্ষতিটা হয়ে থাকে, ছবিতে দেখানো হয়েছে। এই যে সিসমোগ্রাফ, ভূমিকম্প লেখ যন্ত্রে মাপা হয়। তাহলে ভূমিকম্প আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপি? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে মেপে থাকি ভূমিকম্পটা। প্রচুর পরিমাপ কেন্দ্র আছে, কয়েক মিনিটের মধ্যে একাধিক সিসমোগ্রাফের মধ্যে তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই। আর তীব্রতা এবং ক্ষয়ক্ষতি হয়েছে কত সেটা আমরা রিক্টার স্কেলে মেপে থাকি। চার্লস রিক্টার কি করেছিলেন? এই স্কেলের উদ্ভাবনা করেছিলেন। এবং এই স্কেলটাকে তোমরা খুব ভালো করে দেখবে, এর মাপ থাকে 0 থেকে 10 পর্যন্ত রিক্টার স্কেলে মানগুলো দেওয়া থাকে। 6-এর বেশি মাত্রায় ভূমিকম্প বিরাট ক্ষয়ক্ষতি। যেমন 1960 সালে চিলির যে ভূমিকম্প তার মাত্রা ছিল 8.5, তার মানে কতটা ক্ষয়ক্ষতি করেছিল। তার মানে এখানে বলেও দেওয়া হয়েছে, ছবিতে দেখো ভালো করে। 3 মানে হলে সেটা নগণ্য হবে, 4 হলে সেটা কম ক্ষতি। এখানে যখনই 6 আসছে দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে কত তীব্রতা হলে কিরকম ক্ষতি হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর সিসমোগ্রাফ কি করবে? তরঙ্গগুলোকে পরিমাপ করে থাকে। এই যে দেখছো সিসমোগ্রাফ যন্ত্র, সিসমোগ্রাফ যন্ত্র। তো সব সিসমোগ্রাফের মূল গঠন এক, ফ্রেম এবং স্প্রিং এর সাহায্যে থাকে। তো ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো যে পেন আছে সেই পেনটা কি করবে? এই যে পেনটা রয়েছে সে কিন্তু এখানে দাগ কাটতে থাকবে, পেনে দাগ কাটতে থাকবে। তো এবং সেটাকে আমরা এই সিসমোগ্রাফ বলে থাকি, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। তাহলে এরকম একটা গ্রাফিক্যাল পিকচার পাবো, গ্রাফিক্যাল পিকচার আমি পেয়ে থাকবো। ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো? ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো হয়ে থাকছে? যেমন প্রশান্ত মহাসাগরীয় নিমজ্জিত পাত সীমানা, হিমালয় আল্পস পার্বত্য অঞ্চলে অভিসারী সংঘর্ষ সীমানা, প্রায়শ ভূমিকম্প। পৃথিবীর সমস্ত নগিল ভূমিকম্প যেখানেই নবীন ভঙ্গিল পর্বতগুলো রয়েছে সবগুলোই হচ্ছে, যেমন ছবিতে যদি দেখো ভূমিকম্প প্রবণ বলয়, এই যে লাল কালার যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভূমিকম্প প্রবণ অঞ্চল, সব থেকে বেশি ভূমিকম্প সেখানে দেখতে পাওয়া যায়। এবং এই জায়গাটাতে দেখো ভালো করে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, এই কোয়েশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করে থাকে। তাহলে কি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়টা কি? এটা দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশ, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা অস্ট্রেলিয়া, আর এটা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এই যে লাল লাল গুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে আগ্নেয়গিরি, অগ্নি উৎপাতের অঞ্চল। যে অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরকে সাগরের দুদিকের উপকূলে আগ্নেয়গিরির যে বলয় সেটাকে মানে প্যাসিফিক রিং অফ ফায়ার। তাহলে রিং অফ ফায়ার কোথায় অবস্থিত? প্রায় পৃথিবীর 70% ভূমিকম্প কোথায় হয়? এই জায়গাগুলোতেই হচ্ছে। আগ্নেয়গিরি মানচিত্রে যদি দেখো তাহলে তুমি দেখতেই পাবে জাপানের ফুজিয়ামা এখানে রয়েছে, ফিলিপাইন্সের পিনাটুবো এখানে রয়েছে, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া রয়েছে,
আমেরিকার সেন্ট ভেলস রয়েছে, পোপো ক্যাটিপেটাল মেক্সিকোতে, কোটোপ্যাক্সি ইকুয়াডোরে, সবগুলো কিন্তু এই অগ্নেয় বলয়ের। তাহলে রিং অফ ফায়ার কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরকে একেবারে চারিদিক থেকে ঘিরে রেখেছে। আটলান্টিক, ভূমধ্য সাগর, আল্পস, কয়েকাওয়া, হিমালয়, মধ্য পৃথিবীর পার্বত্য বলয় বা সবগুলোই কিন্তু একেবারে এইভাবে অবস্থান করেছে। আমাদের দেশের কোন অঞ্চল, মানে আমাদের ভারতবর্ষ যদি দেখো তাহলে আমাদের ভারতবর্ষের ম্যাপ দেখতে পাচ্ছ, সেই অংশটা কোনটা? তাহলে এখানে দেখতে পাচ্ছ, ছবি দেখলেই খুব ক্লিয়ার হয়ে যাবে যে অতি কম ঝুঁকিপূর্ণ অঞ্চলটাকে এইভাবে দেখানো হয়েছে, এবং অতীব ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটা দেখো? কাশ্মীরের অংশটা কিছুটা রয়েছে, আমাদের এখানে কিছুটা দেখতে পাচ্ছ গুজরাটের কিছুটা অংশ, এবং দক্ষিণ পূর্বের যে পার্বত্য অঞ্চল, এটা সব থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল। ঝুঁকিপূর্ণ অঞ্চল ক্লিয়ার হয়েছে? তাহলে সব থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চলটি এখানে ম্যাপে দেখতে পাচ্ছি। তো ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলই হচ্ছে কি ভূমিকম্প প্রবণ অঞ্চল। বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ভারতের ভূমিকম্প বলে প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল এবং গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকাতেই বিস্তৃত। ভালো কথা, ভূমিকম্পের ঘটনা কিছুটা ঘটেছে। এবং কিছু প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা কিন্তু তুমি দেখতে পাবে। প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা। তো এই যে অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প, যে অভ্যন্তরীণ যে ভূ অভ্যন্তরীণ যে সত্যি, সেটা যখন বহিঃপ্রকাশ করছে তখন এরকম ঘটনাগুলো ঘটছে। এর ফলে কি হচ্ছে, যে পৃথিবীর যে ভূপ্রকৃতি সেখানে পরিবর্তন, জলবায়ুতে পরিবর্তন। অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল জনবহুল থাকে, তার মানে এখানে কৃষিকাজ বা ওই জায়গাতে কেন হয়, আবার আগ্নেয়গিরির হওয়াটা আবার ভালো, কেন লাভা পড়ে মাটিটা উর্বর হয়। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি উর্বর কৃষ্ণ মৃত্তিকা পেয়েছে, উর্বর কৃষ্ণ মৃত্তিকা পেয়েছে। এরকম আমরা ঘটনা প্রায় খবরে শুনে থাকি, সেখানে এই ঘটনাগুলো দিয়েছে। এই ঘটনাগুলো একবার পড়তে পারো তোমরা। যেমন সুনামি, ভূমিকম্পটাই যখন জলের নিচে হয় তখন, মানে সমুদ্রে হয়, তখন তাকে আমরা সুনামি বলে থাকি। ভূমিকম্পের আগাম সতর্কবার্তা কমানোর সুযোগ থাকে না, তা আকস্মিক ঘরবাড়ি ভেঙে, এই যে এটা দেখানো হয়েছে, এটা সুনামির ছবি। জাস্ট তোমরা একবার পড়ে নিও, আমি আর এটা পড়ালাম না, তেমন কিছু নেই, আর বোঝার মতো এখানে নেই কিছু। যেমন আমাদের 2004 সালে হয়েছিল ইন্দোনেশিয়ার, রিক্টার স্কেলে মাত্রা ছিল। ভারতেও দক্ষিণ পূর্ব এশিয়াতে 11 ক্ষতি। তো এরকম আমরা এখানে দেখো সুনামি যদি দেখি, যে 2004 সালে 26শে ডিসেম্বর যে সুনামি হয়, সেই সুনামিগুলো কোথায় কোথায় হয়েছিল? রিংটা কোথায় ছিল? ইন্দোনেশিয়ার এখান থেকে, তারপরে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এবং এই ভূমিকম্পের আমরা পূর্বাভাস এখন অনেকটাই পেয়ে যাই, মানে ভূমিকম্পের পূর্বাভাসটা পাই না যদিও, সতর্কতামূলক একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিপর্যয় যে মানে ম্যানেজমেন্ট, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেইগুলো, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করতে হবে। এইগুলোই পয়েন্টগুলো একবার তোমরা পড়ে নিও, এখানে বোঝানোর কিছু নেই, তাই তোমাদের একবার জাস্ট রিডিং করে নিও সেই অংশটা। এই গেল দ্বিতীয় চ্যাপ্টার। তৃতীয় চ্যাপ্টার এবং চতুর্থ চ্যাপ্টার একবার শুরু করব। দুটো চ্যাপ্টার আগে তোমরা পড়ো, দুটো চ্যাপ্টারে কি সমস্যা হচ্ছে সেই সমস্যার কথাগুলো আমাকে আগে বলো, তারপরে তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার একবারে শেষ করব তোমাদের সমস্যাগুলো। এবং এখান চ্যাপ্টার থেকে তোমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন বা প্রশ্ন সমাধান করো। সেই প্রশ্ন যদি না বুঝতে পারো যে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, সেটা আমাকে বলো কমেন্ট বক্সে, আমি উত্তর দেব।